রনি তখন পূর্বদেরকে হোটেলে রেখে কোনো একটা কাজে তৎক্ষণাৎ চলে গিয়েছিল। যাওয়ার সময় বলে গিয়েছিল যে কিছুক্ষণ পর কাজ শেষেই সে আবার আসবে এখানে। কথা মতো ঘন্টা দুয়েক পর সাব্বিরের রুমে এসে বসে রনি। সাব্বিরের তার সাথে নানান বিষয়ে টুকটাক কথা বলছিল। রনি কোথায় থাকে, তার পরিবার কে কে আছে, এইসব বিষয়ে টুকটাক কথা বলছিল তারা। রনি জানে সাব্বির পূর্বের ছোট বোন এরিনাকে বিয়ে করছে, তবে রিলেশন করে বিয়ে করেছে এ কথা জানে না সে। রনির এরিনাকে খুব ছোটবেলায় দেখে এসেছিল রনি। সেই সুবাদে রনি হঠাৎ করে সাব্বিরকে বলে ওঠে, তো ব্রো, এরিনার একটা পিকচার দেখানো যাবে আমাকে? আসলে সেই ছোট্টবেলায় দেখে এসেছি এরিনাকে, ছোট্ট বোনের মতোই স্নেহ করতাম ওকে। আমার তো বোন ছিল না, তাই বড় হয়ে কেমন হয়েছে দেখতে খুব মন চাচ্ছে। কিছু মনে না করলে দেখতে পারি? সাব্বির রনির কথা শোনা মাত্রই মুখে মৃদু হাসি ফুটিয়ে সোফার এক কোণায় রাখা ফোনটা সযত্নে হাতে নিয়ে তাদের বিয়ের ছবিগুলো দেখাতে শুরু করলো। একটার পর একটা চেঞ্জ করে করে দেখাচ্ছিল আর কাহিনী বলছিল। হঠাৎ এভাবে চেঞ্জ করার সময় মেহেরিসের একটা বিয়ের ছবি স্ক্রিনে বেশি আসতেই আশ্চর্য হলো রনি। চোখে মুখে হঠাৎ বিস্ময়ের ছাপ রেখে মনের মধ্যে এক ঝাঁক কৌতূহল নিয়ে তৎক্ষণাৎ সাব্বিরের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, এটা কে? আরে এটাই তো আমাদের ভাবি, তার জন্যই তো তোমার ছোটবেলার ফ্রেন্ড এভাবে হঠাৎ করে এখানে এসে হাজির হলো। ভরকালো রনি নামের ছেলেটা অবিশ্বাস্য স্বরে ফের বলে উঠল, তুমি ঠিক বলছো তো? আচ্ছা, নাম কি ভাবির? মেহরিস, চিনো নাকি তুমি? রনি নামের ছেলেটার মাথায় যেন হঠাৎ করে বাজ পড়ার ন্যায় শক হয়ে বসে থাকলো কিছুক্ষণ একইভাবে। এরপর নিজের পকেটে থাকা তার ফোনটা বের করে মেসেঞ্জারে ঢুকে একটা ছবি বের করে ধরলো সাব্বিরের চোখের সামনে। অবাক হলো সাব্বিরও, মেহেরিসের ছবি রনির কাছে কি করে? আর ছবিগুলো দেখে তো মনে হচ্ছে আমেরিকায় তোলা, তার মানে কি তারা আগে থেকে পরিচিত? হতেই পারে, একই শহরে থাকে বলে কথা। এর মাঝে আবারও তব্দ স্বরে রনি বলে ওঠে, দেখো তো, এটাই সেই মেয়ে নাকি? সাব্বির বেশ কয়েকবার মেহেরিসকে দেখেছে সামনাসামনি, যার দরুন তার খুব বেশি অসুবিধাও হলো না মেহেরিসকে চিনতে, যার কারণে রনির প্রশ্ন করার মাত্রই সাথে সাথে বলে উঠল, হ্যাঁ, এটাই তো মেহরিস, আমাদের ভাবি। তোমার কাছে ভাবির ছবি যেই। প্রতি উত্তরে রনি সাব্বিরের দিকে পূর্ণ দৃষ্টিতে চেয়ে আবারও গমগমে স্বরে বলে উঠল, তুমি শিওর তো? 100% শিওর ব্রো। কি বলো? আরে এই মেয়ে তো বিবাহিত। তাহলে জাবরিন যে বললো ওর ভাইয়ের জন্য আজ এই মেয়েকে দেখতে যাচ্ছে। চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট রনির, তবে রনির থেকে বলা কথার আগামাথায় কিছুই বুঝে উঠতে পারল না সাব্বির। জাবরিনকে আর কার সাথে বিয়ের কথা বলছে? চিন্তিত সাব্বির আগ বাড়িয়ে প্রশ্ন করে বলে উঠল, জাবরিন কে আর কার বিয়ের কথা বলছো তুমি রনি? মেহরিস এর তো বিয়ে হয়ে গেছে। জাবরিন আমার ফ্রিয়ন্সি, 3 বছরের রিলেশন ছিল আমাদের। লাস্ট মান্থে এঙ্গেজড হয় আমাদের। ওর বড় ভাই জাহিন, আরে ওর জন্যই তো নাকি মেহরিসকে দেখতে যাচ্ছে, আংটি পরাবে। আর আমাকেও তো যেতে বলেছিল তখন, কিন্তু তোমরা এসেছো বলে যাইনি আমি। এই জন্যই তো আমাকে ছবি পাঠিয়েছে একটু আগে, আর আমি নাম জিজ্ঞেস করলে নাম বললো মেহরিস। সাব্বিরের কপালে তরতর করে ঘাম বের হচ্ছে। রনির কথা যদি সত্যি হয় তাহলে পূর্ব এসব জানার পর কি রণক্ষেত্র বাঁধাবে সেটাই ভাবছে সাব্বির। খুব বেশি দেরি হওয়ার আগেই পূর্বকে জানাতে হবে সেটা। মনে তো হয় না পূর্ব আদৌ এসবের কিছু জানে। জানলে কি আর এখানে চুপচাপ বসে থাকতো নাকি? তবে সাব্বির বুঝতে পারছে না কিভাবে এগুলো গিয়ে পূর্বের সামনে বলবে সে। বন্ধুর রাগ সম্পর্কে তো ভালো করেই অবগত সে। এসব শোনার পর তারই এমন অবস্থা হয়েছে তো না জানি পূর্বের কি রিয়াকশন হয়। তবে ভয় পেলে চলবে না, তাতে যে আরো বেশি দেরি হয়ে যাবে। সাব্বিরকে সায় দিল রনি। দুজন মিলেই পূর্বর রুমের উদ্দেশ্যে তাদের রুম থেকে বের হলো। মূলত পূর্ব ও রেডি হচ্ছিল কোথাও বের হওয়ার জন্য। পরনে ব্ল্যাক জিন্সের সাথে ব্ল্যাক টি শার্ট আর উপরে ব্রাউন রঙের ভ্যানম জ্যাকেট। সাব্বির দরজার নক করবে এমন সময় পূর্বই দরজা খুলে তাদেরকে সামনে দেখতে পেয়ে কিঞ্চিত ভুরু কুচকিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল তাদের দিকে। সাব্বিরের সামনে দাঁড়িয়ে আর পেছনে রনি। সাব্বির রনিকে বলছে সে যেন জাবরিনকে ফোন দিয়ে জানে যে তারা এখন কোথায় আছে সেটা।
তাই রনি ফোন দিয়ে কল করেই যাচ্ছে জাবরিনকে। আর এদিকে সাব্বিরকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পূর্ব বলে উঠল। এভাবে বাংলার পাঁচের মতো মুখ করে কেন দাঁড়িয়ে আছিস? মনে মনে বিদ্রুপ হাসলো বোধহয় সাব্বির। এই বলে যে সে যে কথা বলতে এসেছে সেটা শুনলে তার বন্ধুর বাংলা 5 নয় বরং 14টার রূপ ধারণ করবে। তবে মুখে আর এসব বলার সাহস হলো না। এদিকে সাব্বিরকে উচ্চ খোঁজ করতে দেখে পূর্ব এবার ধমকে বলে উঠল। যা বলতে এসেছিস জলদি বল, বের হব আমি। মাঝারি সাইজের একটি ডুপ্লেক্স বাড়ির ভেতরে বসা রুমের সিঙ্গেল একটি সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে পূর্ব। আর তার সামনে বসে আছে ইমতিয়াজ সাহেব, তার স্ত্রী আর তাদের ছেলে জাহিন। আরেক পাশে বসে আছে আলতাফ সাহেব আর মিন্নাত বেগম। পূর্বর ঠিক পেছনের ডান পাশে দাঁড়িয়ে আছে সাব্বির। সাব্বিরের চারপাশে চোখ বুলিয়ে কাউকে খুঁজে চলেছে অনবরত। হয়তো তাদের ভাবি মেহেরিশকে খুঁজছে ছেলেটা। তবে পূর্ব সে কখন থেকে পায়ের উপর পা রেখে বিনা বাক্যে এক দৃষ্টিতে তাকিয়ে আছে জাহিন নামের ছেলেটার দিকে। এই তো কিছুক্ষণ আগের কথা। সাব্বির মনে যতটা ভয় সংশয় নিয়ে জানিয়েছিল পূর্বকে যে আজকে মেহেরিশকে ছেলেপক্ষ দেখতে আসছে, তবে তা শোনার পর পূর্বের চেহারায় তার বিন্দু মাত্র ইফেক্ট দেখতে পায়নি সে। প্রথমে তো ভেবেছিল হয়তো প্রচণ্ড শোকে তার বন্ধুটা না আবার বাকদণ্ডহীন হারিয়ে ফেলেছে। তবে যখন সাব্বির পূর্বর চেহারা থেকে তার হাতের উপর দৃষ্টি নিক্ষেপ করলো, তখন পূর্বর হাত মুষ্টিবদ্ধ করে রাখার দরুন হাতের উপর ভেসে ওঠা শিরাগুলো দেখে বুঝতে পারলো আসল ঘটনা। পূর্ব সেটা শোনার পর কাউকে কিচ্ছু না বলেই নিচে আসতে না নিলে তারা দুজনও তার পিছু পিছু ছুটতে আসে। তবে তাদের পৌঁছানোর আগেই পূর্ব নিচে রনির পার্কিং করা গাড়িটিতে উঠে ডিরেক্ট মেহেরিজদের বাড়িতে এসে পড়ে পূর্ব। আর তার পিছু পিছু রনি আর সাব্বিরও একটা ট্যাক্সি করে এখানে চলে আসে। সাব্বির অবাক হয় একটু। তার জানা মতে পূর্ব আগে কখনো তার চাচার বাড়িতে আসেনি, তবে অ্যাড্রেস জানলো কি করে। পরক্ষণেই আবার ভাবলো তারই বন্ধুর ক্ষেত্রে সবই সম্ভব। আর এটা তো সামান্য মাত্র একটা বাড়ির অ্যাড্রেস। মেহেরিজদের বাড়িতে এসেই পূর্ব বসার রুমে দেখতে পায় জিহানদের পরিবারকে। দেখে বুঝে নেয় এরাই মেহেরিশকে দেখতে এসেছে। আর তার পিছু পিছু সাব্বিরও এখানে চলে আসে। মিন্নাত বেগম আর আলতাফ সাহেব তো পূর্বকে দেখে বিস্ময়ে হতবিহ্বল। আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে তারা পূর্বকে এখানে দেখে, তাও আবার এই অসময়ে। তবে পূর্ব সে তখন থেকে কাউকে কিছু না বলে সোজাসুজি তাদের সামনে থাকা সিঙ্গেল সোফাটায় আয়েশ করে পায়ের উপর পা তুলে বসে বসে পর্যবেক্ষণ করছে সবাইকে। পূর্বকে এখানে হঠাৎ এভাবে আসতে দেখে ইমতিয়াজ সাহেব তার বন্ধুকে জিজ্ঞাসা করলেন। আলতাফ সাহেবের উত্তরে বলে পূর্ব তার বড় ভাইয়ের ছেলে। ব্যাস এতটুকুই। মিন্নাত বেগমের ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। বারবার না করেছিল তার স্বামীকে, কিন্তু কথা শুনলো না। এখন কি হবে? এদিকে পূর্ব অনেকক্ষণ যাবৎ পর্যবেক্ষণ করছে জিহান নামের ছেলেটিকে। বয়সে তো পূর্বের থেকে ছোটই হবে। এই তো হয়তো 25 কি 26 বছরের হবে হয়তো। পরনের ফর্মাল স্যুট, জিম করা বডি, খারাপ না ভালোই, তবে ভুল জায়গায় এসে পড়েছে ছেলেটা। অবশেষে দীর্ঘক্ষণের নীরবতা ভেঙে গম্ভীর গলায় পূর্ব বলে উঠল। মেয়েকে ডাকছেন না কেন শ্বশুরাপ্পা? পূর্বের কথায় পাশে বসে থাকা সবাই চোখ তুলে তাকালো পূর্বর পানে। ইমতিয়াজ সাহেব বেশ অবাক হলেন পূর্বের মুখে এই কথা শুনে। আলতাফ সাহেবের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন সে। কথাটা বোধগম্য হতেই আলতাফ সাহেবও খানিকটা শঙ্কিত হয়ে পড়লেন। এই ছেলে নিশ্চয়ই এখন এখানে কোনো অঘটন ঘটাবে, তার জন্যই তো হয়তো এসেছে এখানে। না হলে হঠাৎ বাংলাদেশ থেকে এখানে আসবে কেন? তবে কেন জানি না মিন্নাত বেগমের মন বলছে পূর্ব এখানে শুধুমাত্র মেহেরিশের জন্যই এসেছে। কি হলো? ডাকুন ডাকুন মেয়েকে, মেয়ের জামাইকে আর কত অপেক্ষা করাবেন? আবারও পূর্বের এহেন কথায় আলতাফ সাহেবের দিকে দৃষ্টি পুরোপুরি নিক্ষেপ করলেন ইমতিয়াজ সাহেব। তবে এই কথা শোনার পর জিহান নামের ছেলেটি চোখ তুলে চাইল পূর্বের দিকে। পূর্বের কথার মানে পুরোপুরি বোধগম্য হচ্ছে না তাদের। কাকে মেহেরিশের জামাই বলে সম্বোধন করছে এই ছেলে বুঝতে পারছে না ইমতিয়াজ সাহেব ও তার পরিবার।
তারা যতটুকু জানে মেহেরিসের তো এখনো বিয়ে হয়নি, তাহলে এই ছেলে তখন থেকে আলতাফ সাহেবকে শ্বশুর বলে সম্বোধন করছে কেন? আর পূর্বকে দেখেও তো তাদের কাছে মজা করছে বলে তো মনে হচ্ছে না, সিরিয়াসই তো মনে হচ্ছে। তবে আলতাফ সাহেবের নীরবতা দেখে ইমতিয়াজ মিয়া খুব বুঝতে পারলেন এখানে নিশ্চয় কোনো ঘাপলা আছে। মাথায় জমাট বাঁধা প্রশ্নগুলো তিনি আলতাফ সাহেবের দিকে চেয়ে তৎক্ষণাৎ বললেন, মেয়ের জামাই মানে? আলতাফ, কি বলছে এই ছেলেগুলো? আর তুই কিছু বলছিস না কেন? উনি কি বলবে আঙ্কেল, আমি বলছি শুনুন। বলেই হাতে থাকা তার ফোনটি বের করে গ্যালারি থেকে মেহেরিস আর তার বিয়ের একটি ছবি জুম করে সবাইকে দেখানোর উদ্দেশ্যে সামনে ধরল। এরপর পেছনে থাকা সাব্বিরকে উদ্দেশ্য করে বলে উঠল, এই সাব্বির, এখানে আয় তো। আঙ্কেল মনে হয় দূর থেকে দেখতে সমস্যা হচ্ছে, এটা নিয়ে গিয়ে সামনে থেকে দেখিয়ে আনতো একটু। সাব্বির ও বন্ধুর কথা মতো সামনে এসে পূর্ব থেকে ফোনটা নিয়ে চলে গেল ইমতিয়াজ সাহেবের সামনে। গিয়ে ফোনটি তাদের সামনে ধরে দেখানো শুরু করলো ছবিটি, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে মেহেরিসকে বউ সাজানো রুমে বসে সাইন করছে কাগজে। ফোনের স্ক্রিনের ছবিটি দেখে তারা সবাই রীতিমতো বেশ অবাকের ন্যায় তাকিয়ে রইল। জিহান নামের ছেলেটি তো এবার তেতে উঠল যেন। হঠাৎ করে দাঁড়িয়ে গিয়ে তার বাবাকে উদ্দেশ্য করে বলল, এসব কি হচ্ছে বাবা? কি নাটক চলছে? আর আঙ্কেল, মেহরিশ বিবাহিত, তা সত্ত্বেও আপনি কিভাবে আমাদের এইখানে এনে অপমান করতে পারলেন? জাহিন বাবা, আমার কথাটা শোনো। তোমরা যা ভাবছো তেমনটা নয়, আসলে ওটা কোনো বিয়ের মধ্যে পড়ে না। আমি বলছি তোমাদের, শোনো। এর মাঝেই হঠাৎ কিছু ভাঙার শব্দে পেছন ঘুরে তাকালো সেখানে উপস্থিত থাকা সবাই। মূলত মেহেরিসকে জাবরিন তার রুমে গিয়ে জোর করে একটি রেড রঙের জর্জেটের লং টপস পরেছিল। টপসটা মূলত মেহেরিসের হাঁটুর একটু নিচে সমান। এতক্ষণ যাবৎ তারা মেহেরিসের রুমের ভিতরে থাকার দরুন বাইরের অবস্থা কিছুই ঠাহর করতে পারেনি। মেহেরিসকে জাবরিন নিচে সাজিয়ে দিয়েছে ডার্ক রেড রঙের টপসটার সাথে ম্যাচিং করে ডার্ক রেড লিপস্টিক। মেহেরিস জানে না তাকে আজকে আলাদা করে দেখতে আসার বিষয়টা। প্রায় জাবরিন আসে মেহেরিসদের বাড়িতে মূলত সেই হিসাবেই সাধারণই ভেবেছিল মেহেরিস। আর গতকাল রাতে তার বাবা বলেছিল তাকে আজকে জাবরিনদের আসার কথা। তবে হঠাৎ তাকে এভাবে সাজানোর মানে বুঝতে না পেরে যখন জাবরিনকে কারণ জিজ্ঞাসা করেছিল, তখন জাবরিন বলেছে তারা নাকি একটু পর সবাই মিলে বাইরে যাবে আউটিংয়ে, তাই মেহেরিসও অমত করেনি। বেখেয়ালি মেহেরিস নিচে নেমেছে ঠিকই, কিন্তু যেহেতু পূর্ব তার সামনে রাখা সোফাটায় বসেছিল, তাই পূর্বকে খেয়াল না করে হাসতে হাসতে পূর্বের সোফার সাথে রাখা টি টেবিলটার উপর থেকে একটা জুসের গ্লাস হাতে নেওয়া মাত্রই ইমতিয়াজ সাহেবদের সামনে ফোন ধরে রাখা সাব্বির পেছনে ঘুরতেই সাব্বিরকে দেখা মাত্রই হাত থেকে জুসের গ্লাসটি পড়ে গেল তৎক্ষণাৎ। আচানক শব্দে তৎক্ষণাৎ সবাই ঘুরে তাকালো মেহেরিসের দিকে। এদিকে মেহেরিস তো সাব্বিরকে দেখা মাত্রই এমন হয়ে বিধ্বস্ত হয়ে আছে, যখন এর সাথে পূর্ব তার দিকে ঘুরে তাকানো মাত্রই হঠাৎ অনাকাঙ্ক্ষিত মানুষকে সামনে দেখতে পেয়ে দিক বেদিক শূন্য মেহেরিসের মুখে অটোমেটিক হা হয়ে গেল। কিন্তু মেহেরিসকে চোখের সামনে এভাবে সেজেগুজে থাকতে দেখে পূর্বর এতক্ষণে দমিয়ে রাখা রাগটা যেন হঠাৎ করেই পুনরায় আবার মাথা চাড়া দিয়ে উঠল। এতক্ষণ যাবৎ নিজের রাগকে কন্ট্রোল করতে পারলেও এখন আর তা ধরে রাখতে ব্যর্থ হলো পূর্ব। অন্য একটা ছেলের জন্য যদি নিজের বিয়ে করা বউকে এভাবে সেজে গুজে সামনে আসতে দেখে, তখন কি পৃথিবীর কোনো ছেলে নিজের রাগ সংবরণ করতে পারবে? তাও যদি হয় পূর্বের মতো এমন গাঢ় তেরা বদরাগী বদমেজাজি মানুষ। মেহেরিস তো পূর্বকে এখানে দেখা মাত্রই সেই যে মুখ হাঁ করে তাকিয়ে আছে, মুখ বন্ধ করতেও বোধহয় ভুলে গেছে মেয়েটা। মেহেরিসের এমন কাণ্ড কারখানা দেখে সবার বসে থাকা ইমতিয়াজ সাহেব এবার পুরোপুরি শিওর হয়ে গেল পূর্বের কথাগুলোর সত্যতার সম্পর্কে। এরা যে পূর্ব পরিচিত তা মেহেরিসের ভাবমূর্তি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। এদিকে পূর্ব যেন আজ তার রাগ নিয়ন্ত্রণ করতে বারবার চেয়েও ব্যর্থ হচ্ছে। তৎক্ষণাৎ বসা থেকে উঠে মেহেরিসের হাত ধরে সেখান থেকে ঝড়ের বেগে টানতে টানতে নিয়ে চলে গেল চোখের সামনে থেকে। যেতে যেতে আলতাফ সাহেবের উদ্দেশ্যে দাঁতের দাঁত পিষে বলে গেল, সময় মতো মেয়েকে বাড়িতে পেয়ে যাবেন শ্বশুর আব্বা।
পূর্ব যাওয়া মাত্রই সাব্বিরও তার পিছু পিছু ছুটল। জিহান বসা থেকে উঠে দাঁড়ালে মেহেরিশকে আটকানোর জন্য। পাশে বসে থাকা ইমতিয়াজ মিয়া তার ছেলেকে থামান। চোখের পলকে হঠাৎ এমনভাবে দৃশ্যগুলো ঘটলো যে আলতাফ সাহেব আর মিন্নাত বেগম এখনও বুঝে উঠতে পারছে না কি ঘটে গেল মুহূর্তের মধ্যে। প্রথমত পূর্বকে এভাবে অনাকাঙ্ক্ষিতভাবে এখানে আসার কথা কল্পনাও করতে পারেনি তারা। তার উপর আবার আজকে আসতে হলো ছেলেটাকে। দীর্ঘদিনের বন্ধুত্বের কি হবে আজকে? কিভাবে মুখ দেখাবে সে তার বন্ধুকে? তারাও তো কম অপমানিত হয়নি। আর আলতাফ সাহেব তো ইচ্ছাকৃতভাবে এসব কিছুই করেনি। সে কি জানতো নাকি তার এই বজ্জাত ভাতিজা আজকে এখানে এসে হঠাৎ করেই হাজির হবে? মনে হচ্ছে তখন মিন্নাত বেগমের কথা শুনলেই ভালো হতো। আজ আর এমন পরিস্থিতির শিকার হতে হতো না তাদের। তারা এসব ভাবনায় এতই মশগুল ছিল যে কখন তার মেয়েকে চোখের পলকে পূর্ব নিয়ে গায়েব হয়ে গেল সেটা টেরও পেল না সে। তবে মিন্নাত বেগম দেখলেও আটকায়নি সে পূর্বকে। এতক্ষণ ধরে বসে যাওয়া ঘটনায় কিছুই মাথায় গিয়ে বিঁধল না এখানে উপস্থিত থাকা একটি মানুষের, সেটা হলো জাবরিন। কি হলো? ভাইয়ের জন্য মেহেরিশকে মন দিয়ে কত সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছে, অথচ তাদের চোখের সামনে হঠাৎ করে একটা অন্য ছেলে তাকে টেনে টেনে নিয়ে চলে গেল। কেউ কিছু বলল না অবধি। কি হচ্ছে না হচ্ছে বোধগম্য হলো না জাবরিন নামের মেয়েটির। মেহেরিশকে নিয়ে আসা হয়েছে পূর্বর অবস্থানরত সেই হোটেলটিতে। তখন বাড়ি থেকে বের হয়েই মেহেরিশকে জোর করে গাড়ির ভিতর এক প্রকার ছুঁড়ে মেরে তৎক্ষণাৎ সেটা লক করে দেয় পূর্ব। নিজের ড্রাইভিং সিটে গিয়ে বসে কিছু না বলে ড্রাইভ করা শুরু করে দেয় সেটা। মেহেরিশ কিছু জিজ্ঞেস করবে তা তো দূরে থাক, মেয়েটা বুঝতেই পারছে না এসব হচ্ছেটা কি, এই লোক এখানে আসলো কবে। মেহেরিশ কোনো স্বপ্ন টপ্ন দেখছে না তো? 2 দিন আগেও লোকটার সাথে ফোনে কথা বলল সে। লোকটা তো বলল সে নাকি বিয়েও করে ফেলেছে। তাহলে হঠাৎ এখানে আসলো কিভাবে? আচ্ছা, ছবির কাহিনীর মতো পূর্বের মতো দেখতে সেম আর একটি লোক না তো এটা? পূর্বর যমজ ভাইও তো হতে পারে। কিন্তু তার এসব ধ্যান ভাঙলো পূর্বের পাগলের মতো করে ড্রাইভিংয়ে। লোকটা যেভাবে ড্রাইভিং করছে যে মেহেরিশের মনে হচ্ছে সে কোনো রেসিং কারে আছে বোধহয়। নর্মাল মানুষ এভাবে ড্রাইভ করে না। এই বুঝি অ্যাক্সিডেন্ট করে না বসলো তাদের গাড়িটি। মেহেরিশ এত জলদি মরতে চায় না, তবে ভয়ে কিছু বলতেও পারছে না। পূর্বর যেই রাগ কখন না জানি রেগে গিয়ে উল্টো থাপ্পড় মেরে বসে। গাড়ি থেকে নামার পর যখন মেহেরিশ ভেতরে যেতে চাইল না তখন পূর্ব মেহেরিশের গাল বরাবর দিল কষিয়ে এক থাপ্পড় খেয়ে মেহেরিশ হাসবে না কাঁদবে বুঝতে পারলো না। এই লোক আমেরিকা অবধি চলে এসেছে তাকে থাপ্পড় মারতে। রাগে ক্ষোভে ফেটে পড়লো মেহেরিশ। তবে মেহেরিশের রাগকে কোনো পাত্তা না দিয়ে জোর করে টেনে লিফটে উঠে সোজাসুজি রুমে চলে আসলো পূর্ব। মানে মান সম্মানের ভয়ে মেহেরিশ আর কিচ্ছু বলেনি। কি জানি আবার কিছু বললে যদি থাপ্পড় মারে সবার সামনে তখন থাকবে তার মান সম্মান? তখন তো কেউ ছিল না বিধায় বেঁচে গিয়েছিল সে। পূর্বর পিছু পিছু সাব্বির আর রনিও একটা ট্যাক্সি করে চলে আসে। রনি বাইরেই দাঁড়িয়েছিল পুরোটা সময়, ভেতরে যায়নি সে, যেন কেউ তাকে চিনতে না পারে। এত কষ্টের পর বেচারা জাবরিনকে বিয়ে করতে যাচ্ছে যদি জানে যে পূর্ব তার বন্ধু, তাহলে যদি ভেঙে দেয় বিয়েটা তার পরিবার, সেজন্যই সে আর তখন ভেতরে যায়নি, বাইরের ছিল। রুমের ভেতর মেহেরিশকে এনে এক প্রকার বেডের উপর ছুঁড়ে ফেলে পূর্ব। দরজাটা এমনভাবে লাগায় যে তার শব্দে মেহেরিশ খানিকটা কেঁপে ওঠে। বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে যাচ্ছে পূর্ব। নিজের সব কিছু ফেলে ফুলে ঘন্টার পর ঘন্টা জার্নি করে যে মেয়েকে এক পলক দেখার জন্য আমেরিকা পর্যন্ত এসে পড়েছে সে, আর সেই মেয়েই কিনা তার অগোচরে অন্য একটা ছেলের জন্য সে যে কুচি হাজির হতে যাচ্ছিল। মেহেরিশ উঠে দাঁড়ালো বেড থেকে, নিজেকে স্বাভাবিক করে এসে দাঁড়ালো পূর্বের একটু দূরে। তখন কার থাপ্পড়ের কথা মেহেরিশ ভোলেনি। গালটা বোধহয় এখনো লাল হয়ে আছে। নিজেকে ধাতস্থ করে মেহেরিশ তের বেরিয়ে বলে উঠল, এই আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি আমাকে থাপ্পড় মারার জন্য এখানে অবধি চলে এসে পড়েছেন? ভরকালো পূর্ব। এতক্ষণ ধরে রাগে ফুঁসতে ফুঁসতে থাকা পূর্ব ভ্যাবাচাকা খেলো হঠাৎ মেহেরিশের এমন কথায়। এই মেয়ের মাথায় কি কিচ্ছু নেই? পূর্ব কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? তাকে মারার জন্য কি না এখানে আসবে সে? নিজেকে কঠোর করতে চাইলো পূর্ব। এই মেয়ের সাথে আজকে অনেক হিসাব নিকাশ বাকি আছে তার।
আজ সে এই মেয়ের প্রতি দরদ দেখাবে না। বেঈমানি নারী জামাই থাকতে অন্য একটা ছেলের জন্য কি সুন্দর করে সেজেগুজে এসেছে, আজ পূর্ব তাকে ক্ষমা করবে না। রাগে ক্ষোভে ফুঁসতে ফুঁসতে পূর্ব বলে উঠল, মন চাচ্ছে তোদের বাপ মেয়েকে জ্যান্ত কবর দিয়ে যেতে। তোদের সাহস দেখে আমি অবাক হচ্ছি শুধু। এখানে আসতে না আসতেই আরেকজনের সাথে বিয়ের পিড়িতে বসে গেছিস। এই কয়টা লাগে তোর? একজনকে দিয়ে হয় না? মেহেরিশ বেশ ইতস্তত বোধ করলো পূর্বের শেষের কথাগুলোয়। সে আবার কার সাথে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছিল। আচানক এহেন কথার প্রত্যুত্তরে মেহেরিশ বলে উঠল, খারাপ লোক কোথাকার, আমি কার সাথে বিয়ে করতে যাচ্ছিলাম? পাগল হয়ে গিয়েছেন আপনি। মিথ্যাবাদী, তুই আবার মিথ্যা বলছিস। সেজে গুজে আমার চোখের সামনেই তো এসেছিলি অন্য পুরুষকে দেখাতে, আবার এখন মিথ্যা বলছিস? অন্য পুরুষ মানে? এই আপনারা ছাড়া এখানে আউট কেউ ছিল না, বুঝেছেন? ওটা তো আমার ইমতিয়াজ আঙ্কেল আর ওনার পরিবার ছিল। ওনারা তো প্রায় আসে আমাদের বাড়িতে, আর আপনারা তো বিনা দাওয়াতে চলে এসেছেন। তুই জানিস না আজকে তোকে দেখতে আসার বিষয়টা? কি কি আবল তাবল বকে যাচ্ছেন তখন থেকে? কে দেখতে আসবে আমাকে? পূর্বে এবার বুঝতে পারলো মেহেরিশ যে এই বিষয়ে কিচ্ছু জানে না সেটা। ততক্ষণে রাগটাও অনেকটা কমে আসলো তার মেহেরিশের উপর। তবে আলতাফ সাহেবকে সে ছাড়ছে না। যে মেয়েকে যে না বলেই এসব করাচ্ছিল, ব্যাপারটা বোঝাতেই খানিকটা নরম হয়ে আসলো পূর্ব। কিন্তু মেহেরিশের একটা কথা বেশ রাগান্বিত হলো সে আউট মানুষ। নিজের বিয়ে হওয়া হাজব্যান্ডকে কেউ আউট মানুষ বলে সম্বোধন করে বোধহয় এই মেয়ের দ্বারাই সবই সম্ভব। এই যে পূর্বর মতো একটা কঠিন মানুষকে কিভাবে এই মেয়ে মুখে না বলেই ঠিক এখানে অবধি নিয়ে এসেছে। রাগটা খানিকটা হালকা হতেই অবশেষে নজর পড়লো মেহেরিশের উপর। এতক্ষণ রাগের বসে খেয়াল করতে পারিনি সে মেহেরিশকে। লাল রঙের লং টপস পরেছে, সাথে ডার্ক লাল লিপস্টিক। ফর্সার শরীর যেন একটু বেশি আকর্ষণীয় লাগছে সেটা দেখতে। পর মুহূর্তে মেহেরিশের বুকে ওড়না না দেখে আবারও যেন পূর্বর রাগ চড়চড়িয়ে বেড়ে উঠল। রাগে মেহেরিশকে এক টান দিয়ে দেয়ালের সাথে লাগিয়ে দাঁতে দাঁত পিষে বলে উঠল, এই তোর অন্য কই? ভরকালো মেহেরিশ, এই টপসের সাথে কি ওড়না নেয়? তখন তো বাংলাদেশে ছিল বলেই সে ওড়না ব্যবহার করেছে। তবে এখানে তো মানুষ কত ছোট ছোট পোশাক পরে। মেহেরিশ তো তাদের তুলনায় অনেক ভালো ড্রেস পরেছে, তাও এই লোক বলছে ওড়নার কথা। এখানে যদি এই ড্রেসের সাথে ওড়না ইউজ করে তাহলে তো লোক হাসবে তাকে দেখে। হঠাৎ পূর্বকে এত কাছে পেয়ে মেহেরিশ খানিকটা ইতস্তত বোধ করলো। ব্রাউন রঙের জ্যাকেটের সাথে কালো টি শার্টে লোকটাকে মারাত্মক হ্যান্ডসাম লাগছে দেখতে। এমনিতেও মেহেরিশ পূর্বকে দেখার পর আর কোনো ছেলেকে তার চোখে ভালোই লাগে না। মনে মনে বেশ মিস করছিল বলেই তো সেদিন পূর্বকে ফোন অবধি করেছিল সে। মেহেরিশ পূর্বকে যে ভালোবেসে ফেলেছে এই ব্যাপারে শিওর সে। তবে দুর্বল হবে না মেহেরিশ এই বদরাগের লোকের উপর। এতদিন পর দেখা হলো, আর হওয়ার মাত্রই থাপ্পড় মারল তাকে। একটু সুন্দর করে কথাটাও না বলে যেই লোক তার সাথে, মেহেরিশ সেই লোকের প্রতি দুর্বল প্রকাশ করবে না, কখনোই না। কি হলো, কথা বলছিস না কেন? অন্য কই তোর? তোকে বলেছিলাম না শরীরে সবসময় অন্য রাখতে? এই এই ড্রেসের সাথে ওড়না ব্যবহার করে কেউ? মানুষ তো দেখলে হাসবে আমার উপর। হাসুক, হাসতে হাসতে মরে যাক, তাতে তোর কি? আমি বলছিলাম কিনা বল। আমার কথার অবাধ্য হলি কেন তুই? পুরুষদের নিজের শরীর দেখিয়ে মজা পাস তাই না? বলেই ছেড়ে দিল মেহেরিশকে। তৎক্ষণাৎ সেখান থেকে সরে গিয়ে বাইরে যেতে যেতে অস্ফুট স্বরে বলে গেল, আজ অনেক হিসাব নিকাশ বাকি আছে তোর সাথে। আমার সম্মুখীন হতে নিজেকে তৈরি কর। মেহেরিশের সামনে পুরো বেড ভর্তি শপিং ব্যাগ রাখা। পূর্ব তখন বাইরে গিয়ে ঘন্টা খানেকের পর হাতে করে এতগুলো শপিং ব্যাগ নিয়ে ভেতরে আসে, যা দেখে রীতিমতো অবাক হয় মেহেরিশ। পূর্ব যাওয়ার সময় দরজা লক করে যাওয়ার দরুন মেহেরিশ শত চেষ্টা করেও বের হতে পারেনি। না হলে তো পূর্ব তখন বের হওয়া মাত্রই সাথে সাথে সেই রকম রুম থেকে পালানোর জন্য দরজা খোলার চেষ্টা করতেই বুঝে গিয়েছিল যে সেটা বাইরে থেকে লক করা।
কোনো উপায়ন্তর না পেয়ে বেচারি মেহেরিস সারা রুম জুড়ে পায়চারি করেছে শুধু। ফোনটাও নিয়ে আসা হয়নি সাথে করে, তাহলে হয়তো কোনো একটা বিহিত করা যেত। এভাবে ঘন্টাখানিক পার হওয়ার পর হঠাৎ দরজা খোলার শব্দে ঘুরে তাকালো মেহেরিস। দেখতে পায় পূর্বর হাত ভর্তি এতগুলো শপিং ব্যাগ। এই রাতের বেলা এই লোক তাকে রুমে বন্দি করে রেখে গিয়ে শপিং করতে গিয়েছিল ভেবে পায় না মেহেরিস। তবে মেহেরিস তখন বেশি আশ্চর্য হয় যখন পূর্ব ব্যাগগুলো বেডের উপর রাখতে রাখতে মেহেরিসকে উদ্দেশ্য করে বলে, এগুলো তোমার। এখানে কিছু ড্রেস আছে আর বাকিগুলো স্কার্ফ। ওড়না পাওয়া যায়নি তাই বড় দেখে স্কার্ফ নিয়ে এসেছি। এখন থেকে বাসা থেকে বের হলে সবসময় এগুলো পরবে। মেহেরিসের বেশ ইতস্তত বোধ হলো পূর্বের এহেন কথায়। তার কি ড্রেস নেই নাকি বাইরে পড়ে যাওয়ার মতো যে এই লোক তাকে জোর করে ধরে নিয়ে এসে রুমের ভিতর বন্দি করে রেখে গিয়ে ড্রেস কিনে এনে দিয়েছে? সেই ইতস্তত বোধ থেকে মেহেরিস এবার নির্বাক কণ্ঠে পূর্বের উদ্দেশ্যে বলল, আমার কি ড্রেসের কম পড়েছে যে আপনার দেওয়া ড্রেস আমাকে পরতে হবে? আমি চেয়েছি আপনার কাছে ড্রেস। মেহেরিসের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল পূর্ব। ভারী গলায় মেহেরিসকে শাসিয়ে বলে উঠল, আমি বলেছি এগুলো পরে বের হতে হবে, মানে এগুলোই পরে বের হতে হবে তোমাকে। আউট! একটা কথা না বলে এখান থেকে যাও, পরে দেখো ঠিকঠাক লাগে কিনা। বলেই পরপর 4টা ব্যাগ থেকে কিছু কিছু লং টপ বের করলো পূর্ব, যেগুলো মূলত শীতকালে মানুষ পরে। ফুল হাতা লং টপসগুলো দিয়ে বোধহয় মেহেরিসের পা পর্যন্ত ঢেকে যাবে। তবে একসাথে এতগুলো ড্রেস দেখে মেহেরিস আরেক দফা অবাক হলো বটে পূর্বের কাণ্ডে। এই লোক তো দেখি পুরো মার্কেট তুলে নিয়ে আসছে আজ। একটা একটা করে ড্রেস ধরে ধরে পর্যবেক্ষণ করা শুরু করলো মেহেরিস সেগুলো। পূর্ব মেহেরিসের ভাবমূর্তি দেখে বেডের অপোজিট সাইডে থাকা সিঙ্গেল কাউচটার উপর গিয়ে বসলো। ছোট্ট ড্রেসের ন্যায় টি টেবিলটার উপর থেকে কাচের একটি গ্লাসে কিছু কোল্ড ড্রিঙ্কস ঢেলে নিয়ে পায়ের ওপর পা তুলে নির্লিপ্তভাবে বসলো সেখানটায়। এদিকে মেহেরিস তো এসব ড্রেস দেখে বিস্ময়ে হতবিহ্বল। এইসব ড্রেস তো উইন্টারেও মানুষ পরে না, আর এই অসময়ে যদি সে এগুলো পরে বের হয় মানুষ তো তাকে পাগল ছাড়া আর কিছুই ভাববে না। তার উপর এগুলোর সাথে যদি স্কার্ফ নেয় তখন তার ফ্রেন্ডরা তাকে নিয়ে কি মজাটাই না করবে। এমনিতেও এখন সে শার্ট অ্যান্ড শর্ট টপসের সাথে স্কার্ফ ইউজ করে দেখে কি হাসাহাসিটাই না করে, তাই নিয়ে তার ফ্রেন্ডরা। পূর্ব যেসব ড্রেস এনেছে মেহেরিসের কাছে এগুলো বোরকার থেকে কোনো অংশে কম মনে হলো না, তাই সেখান থেকে একটা ড্রেস হাতে নিয়ে পূর্বর দিকে দৃষ্টি তাক করে বলল, এগুলো কি কোনো ড্রেস? বোরকার মতো লাগছে দেখতে। আমি এগুলো পরে বের হব? তাও উইন্টার সিজন হলেও না হয় চলতো। বোরকা খুঁজতে গিয়েছিলাম, আনফর্চুনেটলি পাইনি, তাই আপাতত এগুলো দিয়ে কাজ চালাও। বাংলাদেশে গিয়ে বোরকা পরতে হবে তোমার সব সময়। ভরকালো মেহেরিস। সে এখানে বাংলাদেশে যাওয়ার কথা কখন বললে এই লোককে? তাই তৎক্ষণাৎ পূর্বর দিকে পূর্ণ দৃষ্টি রেখে ফের বলে উঠল, আমি বাংলাদেশ যাব সেটা আপনাকে কখন বললাম? বলনি, তবে ওইখানে তোমাকে সারা জীবন পার করতে হবে। পরক্ষণে থেমে গিয়ে কিছু মনে পড়ার মতো ফের বলে উঠল, আচ্ছা তোমার এক্সাম কবে? প্রশ্নাত্মক দৃষ্টিতে মেহেরিসকে বলে উঠল উক্ত কথাটি পূর্ব। যা শুনে কিঞ্চিত ভুরু কুচকিয়ে তাকালো মেহেরিস পূর্বর দিকে। স্বাভাবিকের ন্যায় বলে উঠল, নেক্সট মান্থ। বসে বসে বড় একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো পূর্ব। মেহেরিসের থেকে কথাটা শুনে উত্তরে ভারী কণ্ঠে বিড়বিড় করে বলে উঠল, তার মানে আরো 2 মাস নিজেকে সামলিয়ে রাখতে হবে। হাই! আস্তে করে বললেও একই রুমে থাকার দরুন মেহেরিস খুব ক্লিয়ারলি কথাটা শুনতে পেল। তবে পূর্বের এহেন কথার আগামাথা কিছুই বুঝলো না মেহেরিস। তার পরীক্ষার সাথে এই লোকটার নিজেকে সামলানোর কি সম্পর্ক? তার এই ভাবনার মাঝে পূর্ব ফের বলে উঠল, যাও এখন প্রত্যেকটা ড্রেস গিয়ে পরে এসে আমাকে দেখাও তো। ওই যে ব্লু রঙেরটা দিয়ে শুরু করো, ফার্স্ট। মানে কি এখন আমাকে এসব পরে আপনাকে দেখাতে হবে? পারবো না আমি, বুঝেছেন? একটাও পরবো না বলে দিলাম। বলেই বেডের এক কোনায় গিয়ে ঘাপটি মেরে বসে পড়ল মেহেরিস। তুমি তো দেখি বেশ লোভী একটা মেয়ে। হঠাৎ পূর্বের এহেন কথার মানে বুঝতে পারল না মেহেরিস। লোভী? মেহেরিস
কি করলো সে? চোখ কটমট করে দৃষ্টি নিক্ষিপ্ত করলো পূর্বের উপর, ফুঁসতে ফুঁসতে বলল, মানে এই কি বললেন আপনি? বলেছি লোভী। আমার হাতে স্পর্শ পেতে তোমার এত ভালো লাগে যে থাপ্পড় না পড়া পর্যন্ত তোমাকে দিয়ে কোনো কাজই করানো যায় না। আগেই বলতে পারতে সেটা। বলেই বসা থেকে উঠতে নিলে মেহেরিশ দ্রুত গতিতে সেখান থেকে উঠতে উঠতে বলল, যাচ্ছি যাচ্ছি। কবজি অবধি একটা গোল ফ্রক, ব্লু রঙের ফ্রকটা দেখতে অতটাও খারাপ না। এই তো মেহেরিশের গায়ে ঠিকঠাকভাবেই লেগেছে সেটা। ওয়াশরুমের আয়নাতে দেখতে পাচ্ছে সে। আচ্ছা, এই লোক তার একদম পুরো মাপ মতো ড্রেস আনলো কিভাবে? কিঞ্চিত ঘাবড়ালো মেহেরিশ নিজেও বোধহয় কখনো তার শরীরের সাইজ আন্দাজ করে ঠিকঠাক মতো ড্রেস কিনেছে কিনা সন্দেহ। কোনটা বেশি লুজ হয়তো, আবার কোনোটা টাইট। তবে পূর্ব তার শরীরের সাইজ সম্পর্কে না জেনে কিভাবে একদম মাপ মতো ড্রেস আনলো? যাই হোক, এত কথা ভেবে লাভ নেই তাই ড্রেসটা পরে পুনরায় ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসলো পূর্বের নিকট। রাগে ফুঁসতে ফুঁসতে মেহেরিশ পূর্বের সামনে এসে বলল, পড়েছি, এখন হয়েছে? বাকি ওগুলো ট্রায়াল দিয়ে এসো ফার্স্ট। হাতে থাকা ফোনের দিকে দৃষ্টি রেখেই বলল কথাটা। তবে এতে মেহেরিশ পুরো দমে তেতে গিয়ে বলল, দেখুন, এগুলো সব একসাথে ট্রায়াল দিতে গেলে পুরো রাত পার হয়ে যাবে। যাক, আমার কোনো সমস্যা নেই। তোমার আবার রাতের জন্য অন্য কোনো প্ল্যান আছে নাকি? ভুরু কুচকিয়ে ব্যঙ্গাত্মক স্বরে মেহেরিশকে বলল কথাটা পূর্ব। তবে পূর্বর ব্যঙ্গাত্মক স্বরে বলা কথার মানে মেহেরিশ বুঝতে পারল খুব ভালো করে। জবাবে বিড়বিড় করে পূর্বকে বলে উঠল, খারাপ লোক কোথাকার। বলেই আবারও আগের ন্যায় সেখান থেকে আরেকটি ড্রেস নিয়ে চলে গেল ওয়াশরুমে। এভাবে একটার পর একটা ড্রেস পরতে পরতে হাঁপিয়ে উঠল মেহেরিশ। বিরক্তিতে এবার তার চোখ মুখ কুঁচকে উঠল যেন। প্রতিবারের মতো এবারও না দেখে বেডের থেকে কালো রঙের লাস্ট একটি ড্রেস নিয়ে ফের ছুটল ওয়াশরুমে। তবে এবার ভিতরে ঢুকে ড্রেসটি চোখের সামনে মেলে ধরতে ভীষণ অবাক হলো মেহেরিশ। তার হাতে একটি ব্ল্যাকলেস শর্ট ড্রেস। আশ্চর্যের সীমা পেরিয়ে মেহেরিশ এই ড্রেস পরতে হবে এখন তাকে, তাও আবার এই লোকের সামনে। এমন ড্রেস তো সে আগে কখনো পরেনি। আর এই লোক কিনা শেষমেশ এই ড্রেস এনেছে তাকে বাইরে পরে বের হওয়ার জন্য। তার বাবা মা তাকে বাড়িতে জায়গা দিবে যদি সে এইসব ড্রেস পরে বাইরে বের হয় তো? পাগল হয়ে গেছে নাকি এই লোক? রাগে ক্ষোভে মেহেরিশ হাতে সেই ড্রেসটি নিয়ে তৎক্ষণাৎ বের হয়ে আসলো ওয়াশরুম থেকে। পূর্ব বসে বসে তার ফোন স্কল করায় ব্যস্ত। এই যে মেহেরিশ এত কষ্ট করে এতক্ষণ যাবত একটার পর একটা ড্রেস পরে পরে তার সামনে এসেছে, বিন্দু মাত্র আদৌ লক্ষ্য করেছে লোকটা? সে তো তার ফোনেই মগ্ন ছিল। এবার যেন মেহেরিশ তার রাগের আর কন্ট্রোল করতে পারল না। পূর্বের দিকে চেয়ে উচ্চ স্বরে হাতের ড্রেসটি দেখিয়ে বলে উঠল, এসব কি ধরনের ড্রেস এনেছেন আপনি? আমাকে এখন এসব ড্রেসও পরতে হবে? এসব ড্রেস পরে বের হলে আমার পাপা তো আমাকে বাড়িতেই ঢুকতে দিবে না। বাড়ি থেকে একেবারে বের করার জন্য আপনি এসব কাহিনী, তাই না? পূর্ব মেহেরিশের এই জ্বলন্ত আগুনের ন্যায় রাগকে বিন্দু মাত্র পাত্তা না দিয়ে ফোনের দিকেই দৃষ্টি রেখে মেহেরিশকে উদ্দেশ্য করে বলল, এক কথা বারবার রিপিট করা পছন্দ করি না আমি। একবার যেহেতু বলেছি পড়তে হবে মানে পড়তে হবে। নাও গো। মেহেরিশ কোনো উপায়ন্তর না পেয়ে হাতে রাখা সেই ড্রেসটি নিয়ে আবারও ক্ষিপ্ত মেজাজে পরিত্যাগ করলো সেই স্থান। ওয়াশরুমে ঢুকেছে অলরেডি 10 মিনিটের বেশি হয়ে গেছে। তবে এখনও বের হয়নি মেহেরিশ। কোনো রকমের ড্রেসটি তো পরে নিয়েছে সে, তবে তার মন সায় দিচ্ছে না সেটা পরে বাইরে বের হতে। বুঝে পায় না মেহেরিশ এই লোকের মাথায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে, না হলে যেখানে সে নর্মাল টি শার্ট পরেছিল দেখে তো লোকটা কত কথা শুনিয়েছিল তাকে। আবার একটু আগেই তো ওড়না না নেওয়ার জন্য তাকে তখন কত শাসালো। তাহলে শেষ পর্যন্ত এই ড্রেস নিয়ে আসলো কেন তার জন্য? মেহেরিশ কখনো এসব ড্রেস পরে বাইরে যাবে না, কখনো না। কোনো রকম আজকে এই লোকের থেকে বেঁচে ফিরতে পারলেই চলে। এখন না হয় কোনো রকম গিয়ে দেখে আসুক। আর সমস্যা কি? ওই লোক তো তাকায়নি একবারও, সে তো তার ফোন নিয়ে ব্যস্ত। সে যাবে আর
চট করে আবার চলে আসবে। এইসব ভেবেই মেহেরিশ দুরু দুরু বুকে সাহস করে দরজাটা খুলে আলগুচে হেঁটে হেঁটে বের হলো সেখান থেকে। তবে পুরো রুম জুড়ে কোথাও পূর্বকে চোখে পড়ল না তার। একটু আগেই তো সেখানে বসা ছিল, তাহলে গেল কোথায় লোকটা? হয়তো বাইরে গেছে। যাক, বাঁচা গেছে ভেবেই স্বস্তির নিঃশ্বাস ত্যাগ ছাড়লো মেহেরিশ। এখন কোনো মতলবে এই রুমে গিয়ে তার নিজের ড্রেসটি পরে ফেলবে সে ভেবেই ওয়াশরুমের দিকে পা বাড়াবে। অমনি হঠাৎ করে দরজা খোলার শব্দে পেছন ঘুরে তাকালো মেহেরিশ। পূর্বকে হঠাৎ করে বাইরে থেকে আসতে দেখে মেহেরিশ ভরকালো প্রচণ্ড রকমের। নিজের অর্ধ খোলা শরীরটা ঢাকার জন্য বেডের উপর এক পাশে পড়ে থাকা কতগুলো স্কার্ফ থেকে দ্রুত একটা স্কার্ফ নিয়ে চাদরের মতো করে ঢেকে নিল সে। ছোট্ট স্কার্ফটি কি আর মেহেরিশের পায়ের নিচ অবধি পৌঁছাবে? কালো রঙের শর্ট টপসটিতে তার ফর্সা মসৃণ পা দুটো স্পষ্ট বিদ্যমান দেখা যাচ্ছে, যা দেখা মাত্রই থমকালো পূর্ব। মূলত একটু আগেই তার একটি ইম্পর্টেন্ট কল আসলে রুমের বাইরে চলে যায় সে, এটা অ্যাটেন্ড কলটা রিসিভ করতে। পরক্ষণে কল শেষে যেই না রুমে আসার উদ্দেশ্যে দরজা খুলে ভিতরে আসবে, তৎক্ষণাৎ চোখে পড়ল মেহেরিশের এমন দৃশ্য। হাঁটুর সমান একটা গোল কালো রঙের টপস, তাও আবার ব্ল্যাকলেস। মেহেরিশের পেছনে থাকার দরুন ব্ল্যাকলেস ড্রেসটিতে মেহেরিশের ফর্সা কোমল মসৃণ আধখোলা পিঠ আগেই চোখে পড়েছিল পূর্বের। মেহেরিশ ঢাকতে ঢাকতে ততক্ষণে যথেষ্ট ছিল পূর্বের দৃষ্টি আটকাতে। পূর্বের হাতে থাকা ফোনটা সশব্দে পড়ে গেল হাত থেকে, তাতেও যেন হেলদোল নেই আজ পূর্বের। পূর্বকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শরীরে পেঁচিয়ে রাখা স্কার্ফটা আরও টেনে টুনে লম্বা করায় বৃথা চেষ্টা চালালো মেহেরিশ। মেহেরিশের অস্বস্তি বোধ লক্ষ্য হতেই তৎক্ষণাৎ পেছন ঘুরে তাকালো পূর্ব। বড় বড় শ্বাস ফেলে নিজেকে সামলানোর চেষ্টা করে যাচ্ছে ছেলেটা। তৎক্ষণাৎ মেহেরিশ উদ্দেশ্য গম্ভীর ভারী কণ্ঠে বলে উঠল, এটা কি পড়েছ অসভ্য? চেঞ্জ করো কুইকলি। এবার বেশ রাগ উঠল মেহেরিশের। একটু আগেই তো তাকে ধমকিয়ে পাঠালো এই ড্রেস পরতে, তাহলে এখন আবার এমন নাটক করছে কেন এলো? আচ্ছা, আপনার জন্মগত মাথায় কি সমস্যা আছে নাকি জন্মের পর হয়েছে? কোনটা বলুন তো? মেহেরিশের মুখের এহেন কথায় পূর্ব রেগে উঠল ভীষণ রকমের। তবে ও পাশে ঘুরে থাকার দরুন তা আর চোখে পড়ল না মেহেরিশের। এরপর মেহেরিশ ফের আগ বাড়িয়ে বলে উঠল, একটু আগে তো যখন আমি এটা পড়তে রাজি হচ্ছিলাম না, তখন তো আপনি আমাকে ধমকিয়ে পাঠালেন পড়ার জন্য। এখন আবার এমন কাহিনী করছেন কেন? হ্যাঁ, পূর্ব বুঝতে পারলো এতে নিশ্চয়ই শপের ছেলেটা কোনো 19-20 করেছে। সে তো সর্বশেষে একটি কালো রঙের লং গাউন পছন্দ করেছিল মেহেরিশের জন্য। প্রতিটি ড্রেস তো সে খুঁজে খুঁজে পছন্দ করেছিল। নিশ্চয়ই ওই ছেলে একটার জায়গায় আরেকটা দিয়ে দিয়েছে। তবে এই মেয়ে যদি এখন এইসব কথা জানতে পারে, তখন তার ভুল ধরিয়ে দিয়ে নিশ্চয়ই মাথায় চড়ে বসবে। কি হলো? এখন কথা বলছেন না কেন? মন চেয়েছিল পড়তে বলেছিলাম, এখন বলছি চেঞ্জ করতে। যাও চেঞ্জ করে আসো ফাস্ট। এই মগের মূল্য পেয়েছেন নাকি? হ্যাঁ, যখন যেটা মন চাইবে সেটা করাবেন। পড়তে বলছেন না, এটা পড়ে আমি বাইরে যাব এখন। বলেই সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল মেহেরিশ। কেন জানি না মেহেরিশের কাছে মনে হচ্ছিল এখানে নিশ্চয়ই কোনো গড়বড় আছে। পূর্ব তাকে এই ড্রেস পরে বাইরে যেতে ভাবার কথাটা মানতে পারছিল না সে। তবে এবার পূর্বের রিয়াকশন দেখে পুরো দমে শিওর সে। নিশ্চয়ই ভুলেই এই ড্রেস নিয়ে এসেছে সে। তবে পূর্বের রিয়াকশন ভেবে মনে মনে বেশ মজা পেল মেহেরিশ। আজকে এই লোককে এটা দিয়ে জব্দ করবে সে। কি হলো? ঘুরুন, দেখুন দেখুন কি সুন্দর লাগছে আমাকে ড্রেসে। উফ, এটা পরে বাইরে গেলে তো সবাই আমাকে দেখে ফিদা হয়ে যাবে। ওহ, আমার ক্রাশও দেখে পড়ে যাবে হয়তো। মেহেরিশের মুখে অন্য ছেলের নাম শুনে প্রচণ্ড রাগে দাঁতে দাঁত পিষল পূর্ব। আজকাল তার নিজের ব্যবহারে সে অবাক না হয়ে পারছে না। কি সুন্দর করে নিজের রাগ কন্ট্রোল করা শিখে গেছে সে, তাও শুধুমাত্র এই মেয়ের সামনে। এই যে এখন তার মন চাচ্ছে মেহেরিশের গলা চেপে ধরে ফোনের সাথে ঝুলিয়ে রাখতে, অথচ নিজেকে কি সুন্দর করে আটকে রেখেছে সে। পরপর বড় শ্বাস নিয়ে মেহেরিশের উদ্দেশ্যে গমগমে আওয়াজে বলে উঠল, মেহের, চেঞ্জ ইট নাও। বাই এনি চান্স আপনি কি কোনো কাউরে ভয় পাচ্ছেন? ওকে, আমি আমার খুব বাধ্য মেয়ে, বুঝেছেন? থাকেন, চেঞ্জ করে আসি।
থতমত খেলো পূর্ব। এই মেয়ে আস্ত একটা বেদব। সে কি নিজের জন্য ভয় পাচ্ছে নাকি? ভয় আর সাহান পূর্ব। তবে মেহেরিসের এমন কথায় নিজেকে আর ঠিক রাখতে পারল না পূর্ব। তৎক্ষণাৎ ঘুরে তাকিয়ে কয়েক কদম এগিয়ে গিয়ে মেহেরিসকে হ্যাচকা টান দিয়ে দেয়ালের সাথে লাগিয়ে চেপে ধরল পূর্ব। বিস্মতার ছাপ উপচে চোখে মুখে মেহেরিসের। হঠাৎ করেই এসে এভাবে চেপে ধরল যে বিস্ময়ে হতবাক সে। পূর্ব দাঁড়িয়ে তার সামনে। মেহেরিসের 2 হাত দেয়ালের সাথে চেপে ধরে রেখেছে পূর্ব তার 1 হাত দিয়ে। আরেক হাত দিয়ে মেহেরিসের সামনে আসা ছোট ছোট চুলগুলো সযত্নে গুজে দিল কানের পাশে। পূর্বের এমন আদুরের হাতের স্পর্শ পেতেই কেঁপে উঠল মেহেরিস। মেহেরিসের এমন বেহাল দশা দেখে পূর্ব মেহেরিসকে আরও কাবু করতে বলে উঠল। কি জানি বলছিলে ম্যাডাম? আমি ভয় পাই তাই না? পূর্ব মেহেরিসের এত কাছেই দাঁড়িয়েছিল যে তার উষ্ণ নিঃশ্বাস উপচে পড়ছে মেহেরিসের মুখশ্রীর উপর। এতে যেন মেহেরিসের শরীরে অজানায় শিহরণ বয়ে গেল। গলা তো ইতিমধ্যে শুকিয়ে কাট। শুষ্ক গলায় পরপর ঢোক গেল মেহেরিস। মেহেরিসকে এত কাছে দেখে পূর্বর অবস্থাটাও বড্ড নাজেহাল। নিজেকে সামাল দিতে পারছে না আজ সে। আচ্ছা, আজ যদি সে একটু গভীরভাবে ছুঁয়ে দেয় তাহলে কি রাগ করবে মেহেরিস? তার তো অধিকার আছে তার সামনে দাঁড়িয়ে থাকা নাইটির উপর। বিয়ে করা বউ তার থেকেও বড় কথা মেহেরিসকে সে অসম্ভব রকমের ভালোবাসে। আর একটু ঝুঁকে আসলো পূর্ব মেহেরিসের কাছে। মেহেরিসের এবার যেন নিঃশ্বাসটাই না বন্ধ হওয়ার উপক্রম। এমনভাবে কাঁপছে যেন 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দাঁড়িয়ে আছে আজ সে। পূর্ব আজ আর এদিকে ভ্রুক্ষেপ করল না। মেহেরিস তার মাথার উপর দেয়ালের সাথে ধরে রাখা হাত দুটো ছোটানোর প্রাণপণ চেষ্টা চালালো। তবে ফলাফল আরও আড়ষ্ট করে চেপে ধরল পূর্ব এবং মেহেরিসের কানের কাছে এসে ফিসফিস করে বলল, আজ পালাতে পারবেন না আপনি। পূর্ব এভাবে কানের কাছে হিসিয়ে বলা কথায় মেহেরিসের শরীর যেন অবশ হয়ে আসতে চাইল। দাঁড়িয়ে থাকার শক্তিটাও বোধহয় আজ হারিয়ে ফেলেছে মেহেরিস। পূর্ব সেদিকে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ না করে কানের পাশ থেকে আস্তে আস্তে মেহেরিসের গালে নিজের খসখসে গালটা ঘষে দিল সযত্নে। মেহেরিস যেন আজ আর তার নিজের আয়ত্তে নেই। মুখ দিয়ে টুস শব্দটাও পর্যন্ত করতে ব্যর্থ হচ্ছে সে চেয়েও। কোনো রকমের জিভ ভিজিয়ে নিয়ে শুষ্ক কণ্ঠে বলে উঠল, ছাড়ুন, আমি বাড়ি যাব। ভয় পাচ্ছেন? কোনো উত্তর দিতে পারল না আর মেহেরিস। পূর্বের বলা প্রতিটা কথার নিঃশ্বাস এসে বাড়ি খাচ্ছে মেহেরিসের মুখের উপর। দিক বেদিক শূন্য। মেহেরিস স্তব্ধ। মেহেরিসের থেকে কোনো রেসপন্স না পেয়ে ফের ঘোর লাগা কণ্ঠে শোধালো, ভয় নেই, খেয়ে ফেলবো না আপনাকে, শুধু গভীরভাবে একটু ছুঁয়ে দিব। সামলাতে পারছি না নিজেকে, আর এজন্য আপনিই দায়ী। আমি পুরো কথা আর শেষ করতে পারল না মেহেরিস। তার আগেই পূর্ব তার শুষ্ক অধর যুগল দিয়ে চেপে ধরল মেহেরিসের গোলগাল পাপড়ির ন্যায় নরম কোমর অধর। মিলন ঘটল এক জোড়া তৃষ্ণাত্ম অধরের সহিত আরেক জোড়া অধরের। হিতাহিত জ্ঞান শূন্য মেহেরিস চেয়েও নিজেকে ছাড়াতে পারছে না পূর্বর থেকে। এক সময় পূর্বর কাছে থেকে হার মেনে নেয় মেহেরিস। এদিকে পূর্ব যেন আজ নিজের বশে নেই। মেহেরিসকে একাধারে কিস করতে থাকার দরুন যে নিঃশ্বাস নিতে পারছে না মেহেরিস, সেদিকেও তার বিন্দুমাত্র খেয়াল নেই। সে কি আদৌ সজ্ঞানে আছে? উন্মাদনায় আবদ্ধ পূর্ব আজ নিজের আয়ত্তে নেই। খেল হারিয়েছিল তখন মেহেরিসকে এভাবে দেখা মাত্রই। তবে নিজেকে দমিয়ে রাখতে চেয়েও মেহেরিসের এত কাছে আসার পর ব্যর্থ হয়েছে সে আজ। গভীর চুম্বনে লিপ্ত পূর্ব একসময় পুরোপুরি বেসামাল হয়ে মেহেরিসের ধরে রাখা হাত দুটি ছেড়ে দিয়ে চড়িয়ে ধরে আরও কাছে টেনে আনলো তাকে। যেন আজকে মেহেরিসকে জড়িয়ে ধরে পিষে
ফেলবে নিজের মধ্যে। এদিকে মেহরিশ এতক্ষণ যাবৎ কোনো রেসপন্স না করলেও পূর্বের এহেন কাণ্ডে নিজের নারীসত্তার কাছে হার মেনে পূর্বের সাথে সায় দিল সেও। পূর্বের সাথে তাল মিলিয়ে নিজের দু হাত দিয়ে পূর্বের পেছনের ভ্যানম জ্যাকেটটি খামচে ধরল তৎক্ষণাৎ। এতে যেন পূর্ব আরও আশকারা পেয়ে বসলো। বেসামাল পূর্বের অবাধ্য হাত দুটির বিচরণ চলল স্কার্ফে ঢাকা মেহরিশের সারা পিঠ জুড়ে। এরপর পূর্ব হঠাৎ করে শরীর থেকে স্কার্ফটি সরাতে উন্মাদ হলেই সম্বিত ফিরে আসে মেহরিশের। কি করছে সে? তৎক্ষণাৎ নিজের দুই হাত দিয়ে পূর্বকে ধাক্কা দিলে আচানক ধাক্কায় তাল সামলাতে না পেরে খানিকটা দূরে সরে যায় পূর্ব। নিজের সৎ বুদ্ধি ফিরে আসতেই পূর্ব নিজেকে সামলানোর জন্য পুনরায় মেহরিশের কাছে গিয়ে তার কপাল বরাবর নিজের কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে সে। নিজেকে সামাল দিতে হঠাৎ করেই সেখান থেকে সোজাসুজি রুমের বাইরে চলে যায়। মেঘলা আকাশ, আশেপাশে শীতল বাতাস বইছে। যদিও এখানে বেশিরভাগ সময় বৃষ্টি হয়, তবে এক টানা অনেক দিন হালকা রোদের পর আবার বৃষ্টির দেখা মিলতে যাচ্ছে হয়তো। পূর্ব রুম থেকে বের হয়েছে প্রায় অনেক সময়। পূর্ব যাওয়া মাত্রই মেহেরি সেই জায়গাতেই কিছুক্ষণ স্থির হয়ে ভাবলেশহীনভাবে দাঁড়িয়েছিল একইভাবে। একটু আগের ঘটে যাওয়া দৃশ্যগুলো বারবার চক্ষু স্পটে ভেসে উঠছে। এই লোক চুমু খেয়েছে তাকে, সত্যি তার কাছে স্বপ্নের থেকে কোনো কম ছিল মনে হচ্ছে না সেটা। বাংলাদেশ থেকে হঠাৎ করে এখানে চলে আসা, তারপর আবার তাকে তুলে এনে এখানে আটকে রেখে আচমকা চুমু খাওয়া। ইস, মেহরিশ যতবার ভাবছে ঠিক ততবারই লজ্জারা তাকে আঁকড়ে ধরেছে। পূর্ব রুমে ফিরে এসেছে প্রায় মিনিট 10 আগে, তবে রুমের ভিতরে মেহরিশকে কোথাও দেখতে না পেয়ে কিছুক্ষণের জন্য বিচলিত হয়ে পড়েছিল সে। পর মুহূর্তে ওয়াশরুমের দরজা লাগানো দেখে সম্মতি ফিরে পায় সে। মেয়েটা যে লজ্জায় জুবুথুবু হয়ে তার কাছ থেকে লুকানোর জন্যই ওয়াশরুমে আশ্রয় নিয়েছে ভাবতেই ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল পূর্বর। কিছুক্ষণ আগে নিজের করা পাগলামির জন্য নিজেও বেশ লজ্জা পেল। শেষমেশ কিনা ছোট একটা বাচ্চা মেয়ের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিল সাহবীর শাহান পূর্ব। ভাবা যায় এভাবেই পার হলো আরও 10 মিনিট। না তো মেহরিশ ওয়াশরুম থেকে বের হচ্ছে, আর না তো শব্দ পাচ্ছে সে। শেষমেশ ওয়াশরুম ঘুমিয়ে পড়লো নাকি ভেবেই কয়েকবার করাঘাত করলো পূর্ব উক্ত দরজায়। ফলস্বরূপ মেহরিশের কোনো রেসপন্স পেল না সে। আবারও মিটিমিটি বাঁকা হেসে উঠল পূর্ব। শুধু একটা কিস করাতেই এই মেয়ের এমন লজ্জা। যদি সে আর একটু গভীরভাবে ছুঁয়ে দিত তখন তো বোধহয় এই মেয়েকে খুঁজেই পাওয়া যেত না। মেহের, ওপেন দ্য ডোর। না, এবারও কিছুই হলো না মেহরিশের। বের হবে তো দূর, কোনো সারা শব্দও করছে না অবধি। এবার বেশ বিরক্ত হলো পূর্ব। সারা রাত কি ওয়াশরুমে কাটাবে নাকি? এর জন্যই কি এত কষ্ট করে তুলে নিয়ে এসেছে সে? একে তো পূর্বের চোখে ঘুম উপচে পড়ছে, গত 2 দিন যাবৎ এক ফোঁটা ঘুমায়নি সে। তার উপর আজকের ঝামেলায় মাথাটা প্রচণ্ড ব্যথা করছে তার। মুখে সেই বিরক্তির ছাপ নিয়ে এবার উচ্চস্বরে পূর্ব বলে উঠল, মেহের, দরজা খোলো, না হলে কিন্তু আমি দরজা ভেঙে ঢুকবো। আর তখন কি হবে আই থিঙ্ক বুঝতে পারছো। এদিকে ওয়াশরুমের ভিতরে মেহরিশ এতক্ষণ ধরে পূর্বের সব কথাই শুনছিল। তবে সে ঠিক করেছে আজ আর এই লোকের সামনে যাবে না সে। আজ কেন, আর কখনো হবে না সে এই লোকের সামনাসামনি। কিভাবে মুখ দেখাবে সে মেহরিশ? ছি, লজ্জা লাগবে না তার? এই প্রথম কোনো ছেলে তার এতটা কাছে এসেছে, হোক না আমেরিকায় বড়। তারপরেও তো কোনো বয়ফ্রেন্ড ছিল না আগে। এই প্রথম কোনো পুরুষ তাকে এত কাছ থেকে ছুঁয়ে দিয়েছে, তাও তার সব থেকে পছন্দের পুরুষটি। লজ্জা পাবে না সে? তবে পূর্বের এহেন ধমকে আর থাকতে পারল না সেথায়। সত্যি যদি এই লোক দরজা ভেঙে ফেলে তো তার থেকে ভালো সে নিজে গিয়েই ধরা দেখ। পরনে তার সেই আগের লাল রঙের ড্রেসটি। তখন ওয়াশরুমে ঢুকেই সাথে সাথে চেঞ্জ করে ফেলেছিল সে। দরজাটা কোনো রকম আলগোছে খুলে বের হলো সেখান থেকে। পূর্ব দাঁড়িয়ে আছে দরজার সাথে হেলান দিয়ে, 2 হাত বুকের মাঝেই আড়াআড়িভাবে রেখে। মেহরিশ বের হতেই আরেক দফা আচানক এত কাছাকাছি হলো দুজন। অনুধাবন করা মাত্রই দ্রুত সরে দাঁড়ালো পূর্ব থেকে মেহরিশ। মুখ লুকিয়ে হাসলো পূর্ব মেহরিশের চোখের আড়ালে। মেহরিশ পূর্ব থেকে একটু দূরে বেডের সাথে লেগে দাঁড়িয়ে আছে।
হাত দুটো কসলাচ্ছে অনবরত। পূর্ব সেদিকে দৃষ্টি দিয়ে আবারও চাইলো মেহেরিসের দিকে। লজ্জায় মেয়েটার মুখটা ড্রেসের সাথে তাল মিলিয়ে লাল হয়ে আছে। ওখানে খাবার রাখা আছে। ইশারায় মেহেরিসকে কাচের টি টেবিলটার উপরে দেখালো পূর্ব। মেহেরিস মাথা নিচু করে সেটা না দেখে গমগমে স্বরে জবাব দিল, খাবো না আমি। তোমাকে খেতে বলি নাই, ইডিয়েট। আমাকে খাইয়ে দিবে, নিয়ে এসো। প্রথম কথাটায় যেমন বেশ লজ্জা পেল, পরের কথাটা ঠিক ততটাই অবাক হলো মেহেরিস। তৎক্ষণাৎ মুখ উঠিয়ে পূর্ণ দৃষ্টিতে চাইল পূর্বের দিকে। পূর্ব সেসবের তোয়াক্কা না করে সিঙ্গেল কাউচটার উপর গিয়ে বসল। ভাবলে সিহীন ভাবে পূর্বের এমন আচানক কথায় চল শক্ত করে পূর্বের পানে চেয়ে তের বেরিয়ে বলে উঠল মেহেরিস, আপনার হাত নেই? নিজের হাতে খেতে পারেন না? নিজের হাতেই তো খাই সব সময়, আজকে না হয় অন্যের হাতে খেলাম। ঠান্ডা হয়ে যাচ্ছে, নিয়ে আসো যাও। এবার বেশ রাগ হলো মেহেরিসের। সে কেন এই লোককে খাইয়ে দিবে? আর এই লোকটাই বা কেমন প্রকৃতির মানব? হ্যাঁ, নিজের জন্য খাবার এনেছে, একা একা খাবে, আবার মেহেরিসকে বলছে খাইয়ে দিতে। পারবো না আমি, বুঝেছেন? আপনাকে তো উল্টো আমার মাম্মি এখনো খাইয়ে দেয়। শেষের কথাটুকু আসতেই বলল মেহেরিস, তবে নিস্তব্ধ নিরিবিলি রুমটায় কথাটি কান আওড়ায়নি পূর্বর। শুনলেও তাতে তার ভাবমূর্তিও কোনো পরিবর্তন হলো বলে মনে হচ্ছে না। তার মানে পারবেন না, তাই তো? না। দিন দিন সাহস বেড়ে যাচ্ছে, মুখের ওপর না বলে দেয়। বাপ ট্রেনিং দিয়ে দিয়ে মেয়েকে দিন দিন বেয়াদব বানাচ্ছে। সমস্যা নেই, আমিও জানি বেয়াদবদের কিভাবে ঠিক করতে হয়। বলে বসা থেকে উঠে দাঁড়ালো মাত্রই হঠাৎ তাদের কক্ষের দরজা অনবরত কারো করাঘাতের শব্দ শুনতে পেয়ে দুজন একসাথে দৃষ্টি নিক্ষেপ করলো সেথায়। এভাবে মনে হয় না রুম সার্ভিসের কেউ নক করবে। একাধারে করাঘাতের শব্দে বিচলিত হয়ে পূর্ব এগিয়ে গিয়ে দরজা খুলতে ভেসে উঠল সাব্বিরের উস্কো শুষ্ক চেহারা। মুখের ভাব ভঙ্গিমা দেখে মনে হলো বেশ চিন্তিত ছেলেটি। হয়তো কোনো জরুরি কারণে এই অসময়ে সাব্বির পূর্বের রুমে এসে নক করেছে। সাব্বির তার সাথে থাকার পরও সাব্বিরের এভাবে হঠাৎ রুমে নক করার কারণটা বেশ গুরুতর ঠেকলো পূর্বের নিকট। পূর্বর ভাবনা থেকে সম্মতি দিয়ে সাব্বির ঝিরঝির কণ্ঠে বলে উঠল, একটা সমস্যা হয়েছে। বলেই পূর্বর একটু পেছনে দূরে দাঁড়িয়ে থাকা মেহেরিসের দিকে তাকিয়ে চাইলো সাব্বির একবার। পূর্ব সাব্বিরের দৃষ্টির রেশ ধরে সাব্বিরকে নিরেট কণ্ঠে জবাব দিল, রুমে ওকে ঝুঁকি মারতে এসেছিস নাকি কিছু বলতে? যা বলতে এসেছিস জলদি বলে বিদায় হ। ভাই, মিডিয়া জেনে গেছে তোর এখানে আসার ব্যাপারটা। আমান একা হিমছিম খাচ্ছে সামলাতে। আমান নাকি তোকে ফোনে কন্ট্যাক্ট করার ট্রাই করছিল, কিন্তু তোর ফোন নাকি সুইচ অফ। পূর্বর মনে পড়ল একটু আগে তার থেকে পেয়ে ঘোরে ফোনটা নিচে পড়ে গিয়েছিল, বন্ধ হয়ে গেছিল। তখন পুনরায় রুম থেকে যাওয়ার সময় সে তো ফোনটা নিয়ে পকেটে ভরে চলে গিয়েছিল, তবে ফোন আর চেক করে দেখেনি, হয়তো বন্ধ হয়ে গেছে সেটা। পূর্বের এহেন ভাবনার মাঝে সাব্বির ফের বলে উঠল, কি করব? পেছন ঘুরে তাকালো একবার পূর্ব। মেহেরিস এখনও সেই আগের জায়গাতেই জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। দৃষ্টি তাদের দুজনে নিবদ্ধ। এক পলক সেদিকে তাকিয়ে সাব্বিরকে বলে উঠল, সবকিছু ঠিক কর, ফিরে যাব আমরা। মেহেরিস এতক্ষণ যাবৎ পূর্ব এবং সাব্বির দুজনেরই কথাবার্তা মনোযোগ দিয়ে শুনল, কিন্তু পূর্বের শেষের যাওয়ার কথাটা কর্ণগোহর হতেই কেন জানি না বুকের ভেতর আচমকা ধুক ধুক করে উঠল। হঠাৎ বিষণ্ণতায় তলিয়ে গেল পুরো মুখাবয়। হয়তো অনাকাঙ্ক্ষিতভাবে মানুষটাকে কাছে পাওয়ার পর ফের দূরে চলে যাওয়াতে এত বিষণ্ণতা অনুভব হচ্ছে তার। কৌতূহলী মেহেরিস নিজেকে আর যেন ঠিক রাখতে পারল না। অদম্য ইচ্ছাকে গ্রাস করে হঠাৎই দরজার নিকট দাঁড়িয়ে থাকে পূর্বকে উদ্দেশ্য করে প্রশ্ন করে বলল, চলে যাবেন আপনারা? মেহেরিসের কথায় সাব্বির পুনরায় পূর্বকে পাশ কাটিয়ে দৃষ্টি তাক করলো মেহেরিসের উপর। তারপর আবার পূর্বর দিকে দৃষ্টি নিক্ষেপ করে গমগমে স্বরে বলে উঠল, ভাই, তুই চাইলে 3টা টিকিটের ব্যবস্থা করতে পারি। বলেছি তোকে কিছু? বেশি বকবক করিস না সবসময়। এখন যা, চোখের সামনে থেকে সর। মাথা গরম হয়ে আছে। মাত্র 2 দিনের জন্য তোদের ওপর ভরসা করা যায় না। বলেই সাব্বিরের মুখের উপর ঠাস করে দরজাটা লাগিয়ে দিল পূর্ব।
এতে সাব্বির আজ একটু বোধহয় ইতস্তত বোধ করলো। যদিও এসব তার নিত্যদিনের সঙ্গী, তবে আজ মেহেরিসের সামনে থাকার দরুন কিঞ্চিত লজ্জা পেল ছেলেটা। বাইরের প্রকৃতি তার তাণ্ডব লীলা চালাচ্ছে। প্রচণ্ড ঝড়ের প্রকোপে রাস্তায় নির্জীব নিস্তব্ধ রূপ ধারণ করেছে। শুধুমাত্র এমন ঝড়ের সময় এখানে এমন নিরিবিলি রাস্তা দেখতে পাওয়া যায়। গা হিম ধরা শুনশান বাতাস কাচের জানালায় এসে বাড়ি খাচ্ছে তার প্রতিধ্বনি। মনে হচ্ছে কাচের জানালা ভেদ করেই এই বুঝি বাতাস ভেতর প্রবেশ করলো বলে। রুমে ঝোলানো সাদা সফেদ পর্দাগুলো উঠছে নির্দ্বিধায়। খাটের উপর এক কোণে জড়সড় হয়ে বসে আছে মেহেরিস, পা দুটো ফ্লোরে রাখা, আর তার ঠিক বরাবর সেই সিঙ্গেল কাউচটার উপর পায়ের উপর পা তুলে এক মনে তাকিয়ে আছে পূর্ব তার সামনে বসে থাকা রমণীটির পানে। কি এত দেখছে পূর্ব ভেবে পায় না মেহেরিস। তাকে এত দেখার কি আছে? বার কয়েক চোখাচোখি হয়েছে মেহেরিসের, তবে চোখাচোখি হতেই তৎক্ষণাৎ চোখ সরিয়ে দৃষ্টি আড়াল করেছে সে। অথচ এতেও বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই লোকটার মধ্যে, যেন মানব প্রকৃতির কোনো রোবট বসে আছে তার বরাবর। তখন পূর্ব মেহেরিসের জন্যই পাস্তা, গ্রিল ফিশ, পিৎজা অর্ডার করেছিল। খাবারগুলো এগুলো এখনও সেই আগের জায়গাতেই পড়ে আছে। এতক্ষণ ধরে পড়ে থাকার দরুন হয়তো ঠান্ডা হয়ে স্বাদ নষ্ট হয়েছে আগের থেকে একটু। মেহেরিসের যেন সমস্ত শরীর ব্যথা চিনচিন করে উঠল। এতক্ষণ ধরে এক নাগারে বসে থাকতে থাকতে এই লোককে ঘুমাবে না নাকি সারা রাত এভাবেই কাটিয়ে দেবে জানে না মেহেরিস। তবে তার চোখ দুটো আর বাধা মানছে না। নিজের শরীরের আয়ত্তে চলে গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে বারংবার। অতি কষ্টে সেগুলোকে যে কে খোলা রেখেছে সে, না তো তাকে খাওয়ার জন্য একবার রিকোয়েস্ট করছে এই লোক, আর না সে নিজে খেয়েছে। আমি বাড়ি যাব, এখানে আমাকে এইভাবে আটকে রেখেছেন কেন? অবশেষে এতক্ষণে নীরবতা ভেঙে আগ বাড়িয়ে বলে উঠল মেহেরিস। তবে যেন কথাটি কান অবধি পৌঁছালো না তার সামনে বসে থাকা মানবটির। কই কোনো হেলদোল দেখতে পেল না তার মধ্যে সে। তাই এবার খানিকটা উচ্চস্বরে মেহেরিস পুনরায় বলে উঠল, আমাকে এভাবে আটকে রেখেছেন কেন? এর আগেও কখনো মেয়ে মানুষ দেখেননি, সেই কখন থেকে চোখ দিয়ে গিলে খাচ্ছেন? একটু নড়ে চড়ে বসলো পূর্ব। এবার মনে পড়ে গেল মেহেরিসকে বলা সেই আগের একটি কথায়। মেহেরিসকে সেও এভাবে বলেছিল কথাটি একদিন। মনে পড়তে আবারও মৃদু হাসির রেখা ফুটে উঠল পূর্বর ঠোঁটের কোণে। এতে যেন আশকারা পেয়ে বসলো মেহেরিস। আমি কি বলি জানেন, আমাদের এখানে একজন ভালো সাইকিয়াট্রিস্ট আছে। ইভেন আমার পরিচিত, আপনি যেহেতু এখানে এসেছেন একবার দেখিয়ে যান। আমি সব ব্যবস্থা করব, প্রমিস। একটু আধটু না, প্রচণ্ড সমস্যা আছে আপনার মধ্যে। মেহেরিসের এহেন কথায় পূর্ব তার ডান হাতটা থুতনির সামনে এনে এক আঙুলে ঠোঁটের সামনে রেখে ভাবুক দৃষ্টিতে চেয়ে মেহেরিসের দিকে বলে উঠল, নিশ্চয়ই তুমি আগে দেখিয়েছ, এখন ভাবো কার মাথার সমস্যা। এক্সকিউজ মি, কি বললেন আপনি? না, ভাবছি এবার তোমাকে আমি কানের ডাক্তারটা দেখিয়ে যাই, কি বলো? একবার বললে তো আবার শুনতে পাও না। আমার সব কিছু ঠিক আছে, বুঝেছেন? নিজে ঠিক করুন আগে আপনি, তারপর অন্যের হয়ে কথা বলতে আসবেন। সত্যিই সব কিছু ঠিক আছে তো আপনার? তাহলে আমাকেও বলে দেন আমার কি কি করতে হবে, মানে কোথায় কোথায় সমস্যা আছে আমার, সেটাও বলে দেন। বলেই বসা থেকে উঠে দাঁড়ালো পূর্ব। মেহেরিসের কাছে এগিয়ে গিয়ে পেটের এক কোণায় হাঁটু গেড়ে বসলো পূর্ব। ফ্লোরে রাখা মেহেরিসের ডান পা আচমকা টেনে নিজের এক হাঁটুর উপর রাখলো সেটা। বিস্মিত হলো মেহেরিস। হঠাৎ পুরুষালীর শক্তপোক্ত এক হাত তার পা স্পর্শ করা মাত্রই মৃদু কেঁপে উঠল মেহেরিস। সম্বিত ফিরে আসতেই দ্রুত পা সরাতে নিলে পূর্ব তার এক হাত দিয়ে চেপে শক্ত করে ধরল মেহেরিসের পাটি। এরপর এক হাতে পা চেপে ধরে রেখেই অপর হাতে নিজের পকেট থেকে একটি সোনালি রঙের পায়েল বের করে আনলো পূর্ব। তারপর মেহেরিসের ফর্সা মসৃণ কোমল পাটিতে সেই পায়েলটি পরিয়ে দিতে দিতে মেহেরিসকে পুনরায় গম্ভীর কণ্ঠে শুধালো, এইটা ছাড়া খালি পা যেন আর কখনো না দেখি। বলেই উঠে দাঁড়ালো পূর্ব। প্রচণ্ড রকমের ভরকালো মেহেরিস। কি হচ্ছে তার সাথে আজ? আর এই লোকই বা হঠাৎ করে এমন পরিবর্তন হয়ে গেল কি করে? আমেরিকা আসার সাথে সাথেই এমন চেঞ্জ? আশ্চর্যের ছাপ চোখে মুখে উপচে পড়ছে মেহেরিসের।
পারছে না প্রচণ্ড আশ্চর্যে সিরিয়ালের নায়িকাদের মতো জ্ঞান হারাবে, কিন্তু শত চেষ্টা করেও জ্ঞান হারাতে পারছে না মেহরিশ। শুনশান রাস্তায় গাড়ি চলছে আপন গতিতে, বাইরে বইছে তীব্র হাওয়া, যার সাথে পাল্লা ধরে পড়ছে ঝিরঝির বৃষ্টি। এরই মধ্যে রাতে মেহরিশকে পূর্ব তার বাড়িতে দিয়ে আসার উদ্দেশ্যে রওনা দিয়েছে রনির গাড়িটি নিয়ে। নিজেকে এখন মেহরিশের কাছ থেকে দূরে রাখাটাই তার কাছে সেফ মনে হচ্ছে। একসাথে এক রুমে থাকলে নিজেকে বেসামাল মনটা হয়তো দমিয়ে রাখতে ব্যর্থ হতো সে। একবার ভেবেছিল সাব্বিরের সাথে রুম শেয়ার করে থাকবে, তবুও মেহরিশকে নিজের কাছ থেকে দূরে সরাবে না। পরক্ষণে আবার মেহরিশ এবং তার পরিবারের কথায় মাথা এনে এই সিদ্ধান্ত পরিবর্তন করেছে পূর্ব। তবে ব্রেনটাকে এই বলে সান্ত্বনা দিলেও তার অবুঝ মনটা তো জানে কেন সে মেহরিশকে তার বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। মূলত পূর্ব চায় না মেহরিশ এখন তার কাছাকাছি থাকুক। সামনে মেয়েটার এক্সাম, এই সময়ে সে মেহরিশকে অন্য কোনো অনুভূতির সাথে পরিচিত করতে ইচ্ছুক নয়। আর এই মেয়েটাও সেই তখন থেকে বাড়ি বাড়ি করে মাথাটা ধরে দিচ্ছিল তার। কাল বিকেলেই তারা রওনা দিবে পুনরায় বাংলাদেশের উদ্দেশ্যে। সারা রাস্তা জুড়েই পূর্ব এসব চিন্তা ভাবনায় মশগুল থাকলেও মেহরিশকে দেখে বোঝার উপায় নেই মেয়েটার মাথায় কি চলছে। বার কয়েক চোখ বুলিয়ে দেখে নিল পূর্ব মেহরিশকে তার ফ্রন্ট মিররটায়। চুপচাপ পেছনের সিটে বসে আছে মেয়েটা। তখন পূর্ব গাড়িতে উঠলে যখন মেহরিশ সামনের সিটে বসার উদ্দেশ্যে এগিয়ে আসে, তখন পূর্ব থমথমে গলায় বলেছিল, পিছনে গিয়ে বসো। মূলত সে থেকে মেহরিশ গাল ফুলে বসে আছে, একটা শব্দ করেনি। গাড়িতে থাকা মিউজিক প্লেয়ারটিতে আওয়ারাপান মুভির থেকে তেরা মেরা রিস্তা হে পুরানা গানটি চলছে। পরিবেশের সাথে যেন গানটি ছন্দ তুলল মেহরিশের মন বাগানে। আচ্ছা, বাড়িতে যেতে চাইলে গিয়ে তাকে বাড়িতে ফেরত পাঠাবে এ লোক? নিরামিষ লোক কোথাকার। সে না হয় বারবার বলেছে বাড়ির কথা। তার যদি সত্যি বাড়িতে যেতে ইচ্ছে হতো তাহলে শত চেষ্টা করেও কি এই লোক তাকে এখানে নিয়ে আসতে পারতো নাকি? কে বোঝাবে এই লোককে সেটা? আবার আসার সময় সে নিজে থেকে ইচ্ছে করে সামনে এই লোকটার সাথে বসার জন্য গিয়েছিল। কি সুন্দর করে অপমানিত করে পেছনে বসিয়ে দিল তাকে। সেই জন্যই মেহরিশ তখন থেকে গুমড়ো মুখে বসে আছে, টু শব্দটিও করছে না সে। আচমকা গাড়ির ব্রেক কষতেই ভাবনা থেকে বেরিয়ে এলো মেহরিশ। হঠাৎ গাড়ি থামলো কেন? মন গহীনে প্রশ্ন হানা দিতেই জানালা দিয়ে বাইরে তাকালো মেহরিশ। এটা তো তাদের বাড়ির সামনের রাস্তা, ওই তো গেট দেখা যাচ্ছে তাদের বাড়ির। আচানক বুকের ভেতর মুচড়িয়ে উঠল মেহরিশের। আর বোধহয় দেখা হবে না এই পাষণ্ড লোকটার সাথে তার। কি সুন্দর তখন সবার সামনে তাকে তুলে নিয়ে গেল, অথচ আবার তাকে এই বাড়িতে পৌঁছে দিচ্ছে। তাহলে নিয়ে গেছিল কেন বেটা? মনের ভেতর এসব প্রশ্নেরও এই আঁকিবুকি করছে মেহরিশ। পূর্ব গাড়ি থামিয়ে নেমে দাঁড়ালো গাড়ির সাথেই হেলান দিয়ে। মেহরিশও সেই গুমড়ো মুখেই গাড়ি থেকে নেমে দাঁড়ালো। পূর্বর দিকে একবারও চেয়ে পা বাড়ালো সামনের দিকে। আচানক পূর্ব মেহরিশের হাত ধরে টেনে সোজা এনে ফালালো তার প্রশস্ত বুকের মধ্যখানে। দুই হাত দিয়ে জড়িয়ে নিল মেহরিশের সর্বাঙ্গ। হতভাগ মেহরিশ বুঝতেও পারল না আচানক পূর্বের এহেন কাণ্ডের মানে। তবে মনে মনে তো সে এমন কিছুই চাইছিল, এই যে এই বুকটার মাঝেই সে পৃথিবীর সর্বসুখ অনুভব করতে পারছে। মন তো চাচ্ছে এখানেই ডুবে থাকতে সারাটা জীবন। সেটা কি এই লোক বোঝে না? সব কিছুই কি মুখে বলতে হয় নাকি? হাত দুটো আলগা করে মাথাটা সামান্য পিছে হেলিয়ে মেহরিশের কপালে আলতো ঠোঁট স্পর্শ করলো পূর্ব। তারপর আবারও আগের ন্যায় চেপে ধরল বুকের ভেতর মেহরিশকে। এয়ারপোর্টের উদ্দেশ্যে গাড়িতে বসে আছে সাব্বির আর পূর্ব। ড্রাইভিং করছে রনি। রাত 8টায় তাদের ফ্লাইট। মিডিয়ার লোকেরা হামলে পড়েছে তাদের নবনির্বাচিত এমপি হঠাৎ ছদ্মবেশে আমেরিকা যাওয়ার কারণ উদ্ঘাটন করায়। আমান একা সামলাতে পারছে না বিধায় পূর্বর এত হন্তদন্ত হয়ে যাওয়া। কাজের প্রতি পূর্ব বেশ সচেতন সে। নিজ দায়িত্ব থেকে তো এভাবে নিজেকে গুটিয়ে নিয়ে রাখতে পারে না। তবে কেন জানি না মন তার সায় দিচ্ছে না যেতে। মেহরিশকে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছে গতকাল রাতে, আর কথা হয়নি মেয়েটার সাথে। একটাবার যাওয়ার ইচ্ছা হচ্ছিল, তবে ব্যস্ততার জন্য যেতে পারেনি সে। ভিডিও কনফারেন্সে মিডিয়াকে সামলাতে হয়েছে তার। হঠাৎ
সাব্বিরের ফোনটি উচ্চ আওয়াজ তুলে বেজে উঠল। ফোন রিসিভ করতেই আমান নিরেট কণ্ঠে সাব্বিরকে উদ্দেশ্য করে বলল, বাইকে দাও তো সাব্বির ভাই। পাশে বসে থাকা সাব্বির পূর্বের উদ্দেশ্যে তার হাতে থাকা ফোনটা পূর্বের দিকে এগিয়ে দিয়ে বলল। আমান কথা বলবে তোর সাথে। সাব্বিরের বাড়িয়ে রাখা হাত থেকে ফোনটা নিয়ে শক্ত হাতে কানের পাশে চেপে ধরতেই শুনতে পেল, হ্যালো ভাই, মিনিসকে নাকি খুঁজে পাচ্ছে না, ও কি তোমার সাথে? তবে পূর্ব কিছু বলার আগেই আমান যন্ত্রতন্ত্র হয়ে আবারও ফুটে উঠল, মামা ফোন দিয়েছিল, মিনিসকে নাকি খুঁজে পাচ্ছে না সকাল থেকে। মামা বলল তোমার সাথে কি না জানতে। জবাবে কিছু না বলে সাথে সাথে কানের পাশ থেকে ফোন নামিয়ে রনিকে উদ্দেশ্য করে উৎকণ্ঠার স্বরে বলে উঠল পূর্ব। রানিং গাড়ি ঘোড়া ফাস্ট। মাঝারি সাইজের সেই ডুপ্লেক্স বাড়িটির ভেতরে বসে আছে পূর্ব, সাব্বির আর রনি। তখন পূর্ব রনিকে গাড়ি ঘোরাতে বলতেই তৎক্ষণাৎ গাড়ি ঘুরিয়ে ফেলে রনি। তবে সে জানতো না পূর্ব কেন তাকে গাড়ি ঘোরানোর জন্য আদেশ করেছে। পূর্ব বলেছে গাড়ি ঘোরাতে, তাই সেও ঘুরিয়ে, সেটা সাব্বিরের বোধগম্য হচ্ছে না বিষয়টা। আমানের ফোন পাওয়া মাত্রই কেন গাড়ি ঘোরাতে বলল পূর্ব? কি এমন বলেছে আমান তাকে যা শোনা মাত্রই হাত থেকে ফোন ঢলে পড়ে গেল, অথচ তাতেও বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই তার বন্ধুর। পড়ে যাওয়া ফোনটা পূর্বের পাশে গাড়ির সিটের উপর পড়েছিল। সেখান থেকেই সাব্বির তার ফোনটা এক হাতে নিয়ে তুলে নিল। অবিলম্বে ফের বেজে ওঠা ফোনটার দিকে চেয়ে দেখলো আবারও আমানের নাম্বার থেকে আসা কল। এবার সে নিজে রিসিভ করে কানের পাশে চেপে ধরল সেটা। তখনই শুনতে পেল পূর্বকে উদ্দেশ্য করে আমানের সেই উদ্গিন্ন কণ্ঠে বলা, হ্যালো ভাই, বললে না তো মিনিস কি তোমার সাথে? মামা খুব চিন্তিত, যদি তোমার সাথে হয় আমাকে বলো, আমি মামাকে জানিয়ে দিই সেটা। এবার সাব্বির বুঝতে পারল পূর্বের এহেন অবস্থার মানে। মেহেরিশকে হয়তো কোথাও খুঁজে পাচ্ছে না, সেটা শুনে তার বন্ধুর এই অবস্থা। আলতাফ সাহেব পূর্বকে তার বাড়িতে দেখতে পাওয়া মাত্রই এসে দৌড়িয়ে এক প্রকার হামলে পড়ল তার সম্মুখে। তার মেয়ে কোথায় জানতে চাইলে উত্তরে পূর্ব কিছুই বলে না। সোজাসুজি গিয়ে বসার রুমের সোফায় বসে পড়ে, যেন মেহেরিশের খুঁজে না পাওয়ার ঘটনাতে একটু পরিমাণও চিন্তিত নয় সে। তবে আলতাফ সাহেবের শেষ ভরসাটুকু ছিল তার মেয়ে মেহেরিশ বোধহয় পূর্বর সাথেই হবে, এই ভেবেই নিজেকে সান্ত্বনা দিয়ে যাচ্ছিলেন তিনি। অতঃপর পূর্বকে একা তার বাড়িতে ফিরে আসতে দেখে সহসা মেয়েকে খুঁজে না পাওয়ার চিন্তাটা হনহন করে বেড়ে গেল তার। গতকাল রাতে মেয়েকে বাড়িতে দেখতে পেয়ে যেন তার জীবনে প্রাণ ফিরে এসেছিল পুনরায়। পূর্ব কোথায় উঠেছে এমনকি তার ফোন নাম্বারটা পর্যন্ত জানতে না তারা, যার কারণে পূর্বর সাথে যোগাযোগ করতেও পারেননি। আজ সকালে মেহেরিশ কলেজের নাম করে বাসা থেকে বের হয়েছিল। একই তো কাল মাঝরাতে বাড়িতে এসে এত সকালে মেয়েকে ঘুম থেকে উঠতে দেখে বেশ অবাক হয়েছিল আলতাফ সাহেব। তবে যেহেতু মেহেরিশ বলেছে সে কলেজে যাচ্ছে, তাই আর এতে তিনি বেশি মাথা ঘামায়নি। কিন্তু বিপত্তি বাঁধল তখন যখন তারা 2 ঘন্টা পর অ্যালেক্স আসলো তাদের বাসায় মেহেরিশকে নিয়ে বাইরে বের হবে বলে। তারা ফ্রেন্ডরা মিলে একটু আউটিংয়ে যাবে। অ্যালেক্সকে বাসায় দেখে কিঞ্চিত ঘাবড়ালো আলতাফ সাহেব আর মিন্নাত বেগম। অ্যালেক্সকে মেহেরিশের কলেজে যাওয়ার কথা জানালে যখন অ্যালেক্স বলল আজ তাদের কলেজ অফ, সেই জন্যই তো তারা আউটিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তখন আলতাফ সাহেব আর মিন্নাত বেগম একটু অবাক হলো বটে। মেহেরিশ কখনো এর আগে মিথ্যা বলে বাসা থেকে বের হয়নি, তাহলে আজ হঠাৎ এমন করার মানেটা আলতাফ সাহেব খুঁজে বের করতে না পারলেও মিন্নাত বেগম বুঝতে পেরেছিলেন যে তার মেয়ে কলেজের নাম করে নিশ্চয়ই পূর্বের সাথে দেখা করতে গিয়েছে। কিন্তু আলতাফ সাহেব যখন মেহেরিশকে একটার পর একটা কল করে গেছে কিন্তু মেয়ের থেকে কোনো উত্তর পায়নি, তখন তিনি বেশ চিন্তিত হয়ে পড়েন মেহেরিশকে নিয়ে। অ্যালেক্সও অনেকবার কল করেছিল কিন্তু তাও মেহেরিশ রিসিভ করেনি সেটা। এভাবে সময় গড়িয়ে বিকেল শেষ হয়ে সন্ধ্যা হতে চলল। না তো মেহেরিশ বাড়িতে এসেছে আর না তো তাদের করা কারো কলের জবাব দিয়েছে। অজানা আতঙ্কে ঘাবড়িয়ে গেল তার মন। তবে এতক্ষণে ধরে পূর্বের সাথে মেহেরিশের ব্যাপারটা বুঝিয়ে নিজেকে সান্ত্বনা দিলেও যখন পূর্ব একা তার বাড়িতে ঢুকে তখন আর নিজেকে সামাল দিতে পারল না তিনি। তার মেয়ে হারিয়ে গেছে, কোথায় গেছে কেউ জানে না। অকস্মাৎ মিন্নাত বেগমেরও ভয়টা যেন তড়িৎ গতিতে মাথা চাড়া দিয়ে উঠল।
পূর্বকে একা বাড়িতে আসতে দেখে মিরাজ ও বুঝতে পেরেছে তার বোনকে খুঁজে না পাওয়ার বিষয়টা। মন খারাপ করে বসে আছে মায়ের পাশে। সাব্বির গিয়ে কোলে নিয়ে তার সাথে বসিয়েছে ছেলেটাকে, তবে মুখে একটা কথা বের হচ্ছে না তার। আলতাফ সাহেব সারা ডাইনিং রুম জুড়ে পায়চারি করছে আর পূর্বকে বকছে, এই বলে যে পূর্বর জন্যই নাকি এমন হয়েছে। এর পেছনে পূর্বর হাত আছে, তবে রাগের তোপে এসব ভুলভাল বললেও মন তো বলছে অন্য কথা। বাসা থেকে কখন বের হয়েছো? পূর্বের সেই নিরেট গম্ভীর স্বর। ওড়নার কোনা দিয়ে চোখ মুছতে মুছতে পূর্বের দিকে চেয়ে জবাবে মিন্নাত বেগম বলে উঠলেন, সকালে। তবে ওর পাপা জিজ্ঞেস করলে বলেছিল ও নাকি কলেজে যাচ্ছে, কিন্তু কিন্তু তার কিছুক্ষণ পর অ্যালেক্স মানে ওর ফ্রেন্ড বাড়িতে আসলে জানতে পারি আজ নাকি ওদের কলেজ অফ। তখনই তোমার চাচা ওকে কল দিয়ে গেছে একটার পর একটা, তবে রিসিভ করেনি। এরপর আমরা ভেবেছি হয়তো তোমার সাথে আছে। বলেই আবারও কান্না জুড়ে দিল মিন্নাত বেগমের মেয়ের জন্য। কেন জানি না আজ মিন্নাত বেগমের চোখে পানি দেখে মায়া হলো ভীষণ পূর্বের। তারও তো ভেতরটা দুমড়ে মুচড়ে উঠছে অজানা আশঙ্কায়। তবে সে কি আর সবার মতো এভাবে চোখের পানি ধারা সেগুলো প্রকাশ করতে পারার মতো মানুষ? অতঃপর মিন্নাত বেগমের দিকে চেয়ে নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল, চিন্তা করবেন না বৌমা, কিচ্ছুটি হয়নি ওর। এটাই যেন অনেক মিন্নাত বেগমের কাছে। কত বছর পর পূর্বেও মুখ থেকে এই কথাটা শুনল মিন্নাত বেগম। ছেলেটা সেই যে ছোটবেলায় তাকে বৌমা বৌমা বলে ডেকে মুখ ব্যথা করে ফেলতো, তার মাঝে কেটে গেল কতগুলো বছর। এত বছর পর এভাবে অপ্রত্যাশিতভাবে পূর্বর মুখ থেকে সেই ডাক শুনে যেন কিছুটা স্বস্তি ফিরে পেলেন তিনি। পূর্বর উপর কেন জানি না তার অনেক বিশ্বাস। এই ছেলেই তার মেয়ের জন্য একদম পারফেক্ট বলেই মনে হয় তার। আর এই ছেলেই পারবে দুনিয়ার সব বিপদ থেকে তার মেয়েটাকে রক্ষা করতে। আমার মেয়েকে এনে দাও বাবা, আমার মেয়েটা। সাব্বির এখনো বুঝে উঠতে পারছে না পূর্বের এমন শান্তশিষ্ট আচরণের মানে। এভাবে চুপচাপ এত শান্তভাবে কিভাবে বসে আছে ছেলেটা? তবে পূর্ব যে ভেতর থেকে অনেক বড় এক ধাক্কা খেয়ে নিজের মনের সাথে লড়াই করে যাচ্ছে, সেটা হয়তো বুঝতে পারছে না তার বন্ধু সাব্বির। অ্যালেক্স, যারা রোজ সবাই বসে আছে মেহেরিসদের বাড়িতে। পূর্বকে দেখে তারা তিনজনই বেশ অবাক হলো বটে। বেশ সুদর্শন পূর্ব, এমন ছেলেকে কোন মেয়ে কেনই বা না চাইবে। এখন বুঝেছে তার ফ্রেন্ড কেন বাংলাদেশ থেকে আসার পর এতটা উদাসীন ছিল। এই ছেলেকে তো যে কোনো মেয়েই তার কল্পনা পুরুষ হিসেবে পেতে চায়, আর তাদের ফ্রেন্ড কিনা পেয়েও রেখে এসে পড়েছে। তারা হলে কখনোই এমন করতো না। এই তো আসার পর থেকেই চোখ দিয়ে গিলে গিলে খাচ্ছে তারা তাদের সামনে থাকা সুদর্শন পুরুষটির দিকে। অথচ তাদের যে এখানে তার ফ্রেন্ডের নিখোঁজ হওয়ার খবর জানিয়ে আনা হয়েছে, সেদিকে কি আদৌ খেয়াল আছে তাদের? কই, পূর্বর কাছে তো মনে হচ্ছে না সেটা। একবার পূর্ব মনে মনে মেহেরিসকে ব্যঙ্গ করে বলে উঠল, যেমন মানুষ তেমন জুটিয়েছে ফ্রেন্ডগুলো। তবে পূর্বের এখন সব থেকে বেশি বিরক্ত লাগছে অ্যালেক্স নামের ছেলেটাকে দেখে। তার বউ এখানে এসে একটা ছেলের সাথে এত ক্লোজভাবে মেলামেশার বিষয়টা ঠিক হজম হচ্ছে না তার। মুখে স্বাভাবিক ভঙ্গিমা রেখেই তার ফ্রেন্ডদেরকে বলল, তোমরা কেউ জানতে না মেহরিশ আজ সকালে বের হওয়ার কথাটা? উত্তরে দুই পাশে মাথা বাড়ালো যারা আর রোজ। তবে অ্যালেক্সের ভাবমূর্তির কোনো পরিবর্তন হলো না। ভাবুক দৃষ্টিতে কি যেন ভাবছে ছেলেটা। তখন মেহেরিসের বাবা মা তাকে আশ্বাস দিয়েছিল এই যে হয়তো মেহেরিস পূর্বের সাথে আছে। পূর্বর সম্পর্কে জানতে চাইলে বলেছে তার কাজিন বাংলাদেশ থেকে এসেছে। এই বলেই অ্যালেক্সকে ফেরত পাঠিয়ে দিয়েছিল তারা। সহসা মিন্নাত বেগমের দিকে দৃষ্টি তাক করে তাকে উদ্দেশ্য করে বলে ওঠে অ্যালেক্স, আন্টি, মেহেরিসকে খুঁজে না পাওয়ার পেছনে রিকের হাত নাই তো? অ্যালেক্সের এহেন কথায় বেশ আশ্চর্য হয় উপস্থিত থাকা সবাই। আলতাফ সাহেব, মিন্নাত বেগম আর মেহেরিসের ফ্রেন্ডদের কাছে রিক শব্দটা পরিচিত হলেও অপরিচিত পূর্বদের কাছে। এর মাঝে আলতাফ সাহেব অ্যালেক্সের সম্মুখে এসে দাঁড়িয়ে পড়ল। তুমি ঠিক আছো বাবা? ওই সাইকো কিছু করেছে আমার মেয়ের সাথে? এবার যেন পূর্ব আর তার নিজেকে সংবরণ করে ধরে রাখতে পারল না।
মিন্নাত বেগমের দিকে তীক্ষ্ণ মেজাজে তাকিয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠল। কে রিক? পূর্বর মনে হলো রিক আবার মেহেরিসের বয়ফ্রেন্ড না তো। মনে কিছুটা ভয় সংশয় নিয়ে জিজ্ঞেস করলো উক্ত কথাটা। তৎক্ষণাৎ মিন্নাত বেগম পূর্বের দিকে চেয়ে অশান্ত কণ্ঠে বলে উঠল। রিক হলো আস্ত এক পাগল বাবা। গত 3-4 বছর ধরে আমাদের শান্তি হারাম করে দিয়েছে এই ছেলে। মেহেরিসের পিছনে পড়ে আছে হাত ধুয়ে, কিন্তু ও তো অনেক দিন যাবৎ লনি বিন মানে লুনাটিক অ্যাসাইলামে। অজানা কারণে পূর্বর বেশ রাগ হলো মেহেরিসের উপর। এই মেয়ের পেছনেই কেন সবাই হাত ধুয়ে পড়ে থাকে? দুনিয়াতে কি আর কোনো মেয়ে নেই নাকি? ধরে বেঁধে এই মেয়েকেই কি সবার চোখে পড়ে? তবে এতে যদি এই রিক নামের ছেলেটার হাত থাকে তাহলে পূর্ব আজ তাকে ছাড়বে না। নিজের সংশয়তার বহিঃপ্রকাশ ঘটাতে চাচ্ছে পূর্ব। একবার পেয়ে নিক এই মেয়েকে সামনে, মিথ্যা বলে বাসা থেকে বের হওয়া ছুটাবে সে, থাবড়িয়ে সব দাঁত ফেলে দিবে সে মেহেরিসের। শুধুই কি বেয়াদব নাম দিয়েছে সে এই মেয়েকে। তৎক্ষণাৎ উগ্র মেজাজে পিছনে দাঁড়িয়ে থাকা রনিকে উদ্দেশ্য করে বলল। রনি, জলদি খবর নে এরিক আছে নাকি। আর হ্যাঁ, বাড়ির সামনে সিসি ক্যামেরাগুলো চেক করার ব্যবস্থা কর জলদি। রনি এখানে থাকে বহু বছর যাবৎ, এখানকার সব কিছু খুব ভালো করেই চেনে সে। আর তার বাবারও নাম ডাক আছে মোটামুটি ভালোই। তৎক্ষণাৎ ফোন থেকে কাকে যেন কল করলো রনি নামের ছেলেটি। কথা বলতে বলতে বাইরে চলে গেল। রনি বাইরে যাওয়া মাত্রই পূর্ব ও কাউকে কিছু না বলে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো বাইরে, আর তার পিছু পিছু সাব্বির। ভাই অ্যালেক্স ঠিক বলেছে, হয়তো ওই ছেলেই এমন কিছু করছে ভাবির সাথে। আসিলুম, এ আমার এক ফ্রেন্ড ডাক্তার, ওকে ফোন দিয়েছিলাম। রিক নাম বলা মাত্রই ও জানলো গতকাল রাতেই নাকি ছেলেটা হসপিটাল থেকে পালিয়েছে। শুধু একবার নয়, এর আগেও অনেকবার একই কাজ করেছে ও। পুরো নাম রিকডর্ট ইউলিউসন। পূর্বের চোখে আগুন দাউ দাউ করে জ্বলছে যেন। এখন এই রিক নামের ছেলেটা যদি তার সামনে থাকতো সোজাসুজি উপরে পাঠিয়ে দিত পূর্ব নির্দ্বিধায়, তাতে কোনো সন্দেহ নেই। তবে তার মাথায় একটা জিনিস ঢুকছে না, রিক যদি মেহেরিসকে কিডন্যাপই করে থাকে তাহলে সে কেন মিথ্যা বলে বাসা থেকে এত সকালে বের হলো? হিসাব মেলাতে পারছে না পূর্ব। দীর্ঘদিনের পরিত্যক্ত একটা পুরনো বাড়ি, একটি অন্ধকার কক্ষে চোখ মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে মেহেরিস। কাল রাতে পূর্ব তাকে বাড়ি ফেরত দিয়ে গেলেও সারা রাত চোখের পাতায় এক করতে পারেনি মেহেরিস। পূর্বকে এভাবে কাছে পেয়ে পুনরায় দূরে চলে যাওয়ার ব্যাপারটা মানতে পারছিল না মেয়েটা। তাই ঠিক করেছে সকাল ভোরেই সে পূর্বের হোটেলে যাবে, তার সাথে দেখা করতে, জানাবে তাকে তার মনের সুপ্ত কথাগুলো। ভালোবেসে ফেলেছে সে তাকে, একটু একটু নয় বরং অনেক বেশি ভালোবেসে ফেলেছে ওই কঠোর হৃদয়ের মানুষটিকে। এর জন্যই মূলত সকালে উঠে কলেজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়েছিল সে। কিন্তু বাসার নিচে দাঁড় করানো একটি ট্যাক্সি দেখে সে ট্যাক্সিতে উঠে মাত্রই পেছন থেকে কেউ তার মুখের উপর সাদা রুমাল চেপে ধরলেই জ্ঞান হারায় মেয়েটি। পরবর্তীতে নিজেকে আবিষ্কার করে এই অন্ধকার অপরিচ্ছন্ন পরিত্যক্ত রুমটির ভিতর। পরনে ছিল তার ব্লু জিন্স আর একটা স্কাই রঙের টপস। গলায় বাঁধা সেই স্কার্ফটি হয়তো পরে আছে সেই ট্যাক্সিতেই। প্যান্টের পেছনে গুজে রাখা সাইলেন্ট ফোনটির একটু শব্দ কান পর্যন্ত পৌঁছাতে পারেনি তার। মুখ আর দু হাত বেঁধে রেখেছে মেয়েটির। এমন অজানা অচেনা জায়গায় নিজেকে আবিষ্কার করা মাত্রই ভয়ে কাবু হয়ে গেল তার ছোট্ট তনু। অজানা ভয়ে শিউরে উঠে কাঁপতে থাকলো সমস্ত কায়া। তাকে এখানে কে নিয়ে এসেছে জানে না সে, তবে মনে আচমকা একটা কথায় প্রতিধ্বনি তুলল। রিক, ভাবিদের বাড়ির সামনে একটা ক্যাফিনও ছিল, ওটা সিসি ক্যামেরা থেকে দেখা গেছে। ভাবি একটা ট্যাক্সিতে উঠেছে আর তখনই ট্যাক্সিটা ছেড়ে চলে গেছে। গাড়িতে বসে আছে পূর্ব, রনি গাড়ির বাইরে দাঁড়িয়ে জানালার কাছ নামিয়ে শুনল রনির মুখের কথাগুলো। পূর্বকে নিরুত্তর থাকতে দেখে ফের বলে উঠল রনি নামের ছেলেটি। থানায় যাবি? সাব্বিরকে দিয়ে মেহেরিসের ফোন নাম্বার আনিয়েছিল পূর্ব। সেই নাম্বার দিয়ে 2 বার কল করেছে পূর্ব সাব্বিরের ফোন থেকে, তবে রিসিভ করতে না দেখে উক্ত নাম্বারটি রনিকে দেখিয়ে বলে উঠল।
এই নাম্বারটি ট্র্যাক করার ব্যবস্থা কর। বার কয়েক হাতের বেঁধে থাকা রশিগুলো খোলার বৃথা চেষ্টা চালালো মেহেরিস। বিনিময়ে হাঁপিয়ে উঠল বইকে, আর কিছুই হলো না। এদিকে এতক্ষণ যাবৎ মুখের উপর কোষ্টিপ দিয়ে আটকানোর দরুন নিঃশ্বাস নিতেই যেন কষ্ট হচ্ছে মেয়েটির। চারপাশে চোখ বুলিয়ে পরখ করে নিল, কিন্তু ওই সাইকোকে কোথাও দেখতে না পেয়ে কিছুটা সম্মতি ফিরে পেল মেহরিশ। এখনই সুযোগ এখান থেকে পালানোর, না হলে যে ওই সাইকোটার মুখোমুখি হতে হবে তাকে। তখন যে আর নিজেকে শত চেষ্টা করেও বাঁচাতে পারবে না সে। পরক্ষণে মাথায় বাম সাইডের প্যান্টের পকেটে রাখা ফোনটির কথা স্মরণ হতেই কিছুটা আশ্বাস পেল মেয়েটি। হাত দুটো বাম সাইডের দিকে ঝুঁকে এনে অনেক কষ্টে প্যান্টের পকেট থেকে আঙুল দিয়ে টেনে টুনে বের করে আনলো ফোনটি। ফোনের স্ক্রিনে জলজল করছে 45টি মিস কল। যেহেতু ফোনে কোনো পাসওয়ার্ড দেওয়া ছিল না, তাই বুড়ো আঙুল চেপে কল লিস্টে ঢুকলো মেহরিস। লিস্টের প্রথম নাম্বারটা ডায়াল করলো তৎক্ষণাৎ। ক্রিং ক্রিং শব্দে বেজে উঠল সাব্বিরের ফোনটি। একে তো মাথায় যেন রক্ত টকবক করছে পূর্ব, তার উপর সাব্বিরের ফোনের আকস্মিক শব্দে বিরক্তি নিয়ে দাঁত কর্মর করে চাইল পূর্ব সাব্বিরের দিকে। সাব্বির ফোনটা হাতে নিয়ে চোখের সামনে ধরা মাত্রই ভেসে উঠল একটু আগে মেহরিসের নাম্বারটি। বড় বড় চোখ নিয়ে পূর্ব দিকে চেয়ে সাব্বির দূরত্ব বলে উঠল, ভাবির কল। বলা মাত্রই সাব্বিরের হাতের থেকে ফোনটা কেড়ে নিয়ে কানের পাশে চেপে ধরল পূর্ব।